যদি ক্লাস নোটটা থাকে C451 শেষের চ্যাপ্টারটা, যেটা সেফটি ম্যানেজমেন্ট, এটা তোমরা খুলেও রাখতে পারো, অথবা কেউ একজন ভিডিও এটা রেকর্ড করতেছে দেখলাম। তোমরা এখানে অনেক টেক্সট আছে, কোনটা কোনটা পড়তে হবে, কোনটা স্কিপ করতে পারো, আমি এখানে তোমাদেরকে একটু গাইড করে দিব। তাহলে তোমরা যদি সেই অনুসারে দাগিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, সব পড়তে গেলে আউলিয়ে যাবে তোমাদের। তো যাই হোক, আজকে আমরা সেফটি ম্যানেজমেন্ট নিয়ে দেখব। এটার আওতায় এটার আওতায় আমরা দুইটা জিনিস দেখবো। একটা হলো অ্যাক্সিডেন্ট স্টাডিজ, দেন হলো গিয়ে রোড সেফটি ম্যানেজমেন্ট। তার মিনিং, আমি একটা আহ, এমন একটা রোড সিস্টেম চাই যেখানে এনভায়রনমেন্টটা হবে ভেরি সেফ এবং প্রোডাক্টিভ, এবং এখানে অ্যাক্সিডেন্ট হবে কম। এই ধরনের একটা সিস্টেম যদি আমি চাই, তাহলে প্রথমে হলো গিয়ে আমাকে এই সেফটির এনভায়রনমেন্টটাকে ম্যানেজ করতে হবে, এবং অ্যাক্সিডেন্ট ঘটে গেলে অ্যাক্সিডেন্ট স্টাডি করতে হবে। তো অ্যাক্সিডেন্ট স্টাডিটার মধ্যে যেটা আছে সেটা হলো গিয়ে আহ, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেন ঘটলো, তার রুট কজটা কি, এবং এটার সাইন্টিফিক এই মিউট করে রাখো, যারা যারা ঢুকছো ভাই, লাস্ট ক্লাস, আর বিরক্ত করো না, মিউট করে রাখো। দুইজন আনমিউটেড হয়ে আছে, একটু মিউট করে রাখো কাইন্ডলি, আমি একটু তাড়াতাড়ি পড়বো। তো সেই হিসাবে আহ, এটা যেহেতু একটা স্টাডি, তাহলে ডাটা কালেক্ট করতে হবে। ট্রাফিক কত চলে, পথচারী কত চলে, রোড জিওমেট্রি কি আছে, অপারেটিং কন্ডিশন কি আছে, এই ধরনের আমি ডাটা নিব, অ্যানালাইসিস করব, কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বের করব। ফ্যাক্ট ফাইন্ড যদি করে ফেলতে পারি, তাহলে ফিউচারে যেন অ্যাক্সিডেন্টটা না ঘটে তার জন্য প্রিভেন্টিভ মেজার নিব, কাউন্টার মেজার নিব। এটার নামই হলো অ্যাক্সিডেন্ট স্টাডিজ। যে কোনো স্টাডিজ একটা ইঞ্জিনিয়ারিং স্টাডি। ইঞ্জিনিয়ারিং স্টাডি মানে হলো ডেটা ড্রিভেন, ডেটা কথা বলবে কি করতে হবে। তাহলে অ্যাক্সিডেন্ট স্টাডিজের আওতায় কি হবে, তোমাকে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর রুট কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট বের করতে গেলে ডেটা, ডিফারেন্ট টাইপ অফ ডেটা কালেক্ট করে, এটা প্রাইমারি ডেটা যেমন আছে, ওই তখন গিয়ে যা যা অপারেশনাল ডাটা পাবা, পাশাপাশি হিস্টোরিক ডেটাও আছে, যে এইটার মধ্যে অতীতে আর কি কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সবগুলিকে সামারাইজ করে, অ্যানালাইসিস করে, তখন কিভাবে ফিউচারে আর নতুন যেন দুর্ঘটনা না ঘটে তার জন্য মেজার নেওয়া, এটাই হলো গিয়ে অ্যাক্সিডেন্ট স্টাডিজ। আর রোড সেফটি ম্যানেজমেন্ট, এটা বুঝাই যাচ্ছে, ম্যানেজ করতে হবে তোমাকে, সিস্টেমেটিক অ্যাপ্লিকেশন, রোডের এনভায়রনমেন্ট ঠিক রাখতে হবে, এনফোর্সমেন্ট ঠিক রাখতে হবে, রোডের মধ্যে যেন কনফ্লিক্টিং কোনো ইউজ না হয় সেইটাকে করতে হবে, এবং কিছু কিছু মেজার, যদি প্রিভেন্টিভ, মানুষ মরে কেন প্রমাণ করবে যে এখানে দুর্ঘটনা প্রবণ স্থান, তুমি যেহেতু ম্যানেজ করবা, তুমি প্রিভেন্টিভ যাবা, রিয়েক্টিভ না। রিয়েক্টিভ মানে মানুষ মরে গেল, তারপরে এই যে এখন যেমন কক্সেস বাজারে সবাই যাচ্ছে, এটা হলো প্রাগৈতিহাসিক চিন্তা। মডার্ন চিন্তা হলো হ্যাজার্ডাস রোড লোকেশন, কোথায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেই ডেফিসিয়েন্সি গুলি আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই টুলস, টেকনিক সবকিছু অ্যাভেলেবেল আছে। যদি এটা রাস্তা রিলেটেড হয়, ম্যানমেড যদি কোনো সমস্যা হয়, তাহলে ডেফিনেটলি সেই জায়গায় প্রিভেন্টিভ মেজার নিলে এটাকে কি বলবো, তোমার প্রতিকার করার দরকার নাই। হ্যাঁ, সলিউশন
প্রিকশন দেওয়ার দরকার নাই, তুমি বরঞ্চ প্রিভেন্ট করো, প্রতিরোধ করো, যে ধরনের ঘটনা যেন নাই ঘটে। ঘটলে পরেরটা আমি ঠেকাইতে পারবো, এই জন্য অ্যাক্সিডেন্ট স্টাডি করবো। ম্যানেজমেন্টের প্রিন্সিপাল হচ্ছে একদম সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে রোডের জিওমেট্রি, অপারেটিং কন্ডিশন, ডিসিপ্লিন সব কিছু তোমাকে প্রোঅ্যাক্টিভলি করে যেতে হবে। এবং এই দুইটার সমন্বয়ে কিন্তু তখন একটা এমন ব্যবস্থানা ব্যবস্থাপনা হয়। এক্সিডেন্ট হবে, এক্সিডেন্টের যদি বাংলা মিনিংটা করো, দৈব ঘটনা বলে না, অ্যাক্সিডেন্টালি এই কাজটা হয়ে গেছে, কারণ ইন্টেনশন ছিল না, তারপরেও কোনো না কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়, তো এটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট। কিন্তু আমাদের দেশে একই জায়গায় বারবার যদি কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে বোঝা যায় এগুলি তো দৈব ঘটনা না। দৈব হইলে তো কোথায় কখন কোন জায়গায় হবে কেউ কিছু বুঝবে না, কিন্তু একই জায়গায় হচ্ছে, বারবার হচ্ছে, তো এতে ম্যান মেড কোনো না কোনো ভুল আছে, কোনো না কোনো ডেফিসিয়েন্সি আছে, নাহলে এক জায়গায় হবে কেন? সো এটা দৈব না। তাহলে এগুলিকে যদি ফ্যাক্ট ফাইন্ড করা যায়, তাহলে অল টুগেদার একটা ভালো একটা রোড সেফটি ম্যানেজমেন্ট করে একটা টেকসই ভাবে নিরাপদ সড়ক পাওয়া যায়। তাহলে এখানে হলো এই দুইটার ডেফিনেশনটা। হুম। এখানে আরো দুইটা ডেফিনেশন আছে, একটাকে বলা হয় রোড অ্যাক্সিডেন্ট, আর একটাকে বলা হয় রোড ক্র্যাশ। যে কিছুক্ষণ আগে বললাম না, বিদেশেও রাস্তা 100% ভালো, ফিট, ড্রাইভার ফিট, গাড়িগুলি নতুন নতুন, যারা চালায় তারা ড্রাইভার না, তারা নিজের গাড়ি চালায়, তার মানে শিক্ষিত, এবং সে কিন্তু অনেক নলেজেবল, প্রশিক্ষিত। আমাদের দেশে না অসুবিধা হয়, গাড়ির রোড সেন্স নাই কিন্তু ঢুকে যায়, কেউ বাধাও দেয় না, হেল্পার গাড়ি চালায়, মহাসড়ক পাড়ি দিয়ে দেয়। ওরকম না, বাইরে কিন্তু সবকিছুই কিন্তু দুর্ঘটনা ঘটে, ওইটা হলো দুর্ঘটনা, মানে ডটেড ফর্মে থাকবে পুরো রাস্তা জুড়ে, বিভিন্ন জায়গায় লোকেশন অনুযায়ী স্ক্যাটার থাকবে, সময় অনুযায়ী স্ক্যাটার থাকবে। তখন তুমি বলবে হ্যাঁ অ্যাপারেন্টলি কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না, তাহলে এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু তুমি যদি দেখো এক জায়গার মধ্যে বারবার কিছুদিন পর পরই শুনতেছো ওই জায়গাটাই দুর্ঘটনা ঘটে, ওই জায়গাটাই দুর্ঘটনা ঘটে, তখন তুমি এটাকে দুর্ঘটনা বলবা না, তুমি বলবা ক্র্যাশ। ক্র্যাশ মানে কোনো না কোনো কারণ আছে, এটা দৈব না, এটা দৈব না, এটা আনঅ্যাভয়েডেবল, অনেক সময় আনঅ্যাভয়েডেবল। কোথায় কোন জায়গায় ব্রেক ফেল করবে হঠাৎ করে, অথবা একটা টায়ার হুইল থেকে ছুটে যাবে, এটা কে করবে? কিন্তু আহ, যদি দেখা যায় লোকেশন অনুযায়ী, টাইম অনুযায়ী মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, তাহলে বলবা এগুলি রোড ক্র্যাশ, কারণ ইনভেস্টিগেশন করলেই তুমি তার কারণ বের করতে পারবা, আর কারণ বের করলেই আর দুর্ঘটনা ঘটবে না। তাহলে আমি যদি তোমাদেরকে বলি ডিফারেন্সিয়েট বিটুইন রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড রোড ক্র্যাশ, এই নিচের লাইনটা ছোট্ট করে লিখে দিবা। ইন শর্ট, road crash is used to stress the avoidable nature of road incident. খেয়াল রাখো, ক্র্যাশটা হলো এমন অ্যাক্সিডেন্টের জন্য প্রযোজ্য করতে হবে যেটা তো, এটা এটা যদি থাকতো তাহলে তো এটা হইতো না তো। এই কথাটা যদি কেউ বলতে পারে তার মানে অ্যাভয়েডেবল যেটা, সেটাকে আর অ্যাক্সিডেন্ট বলবা না। অ্যাক্সিডেন্ট হলো গিয়ে মে ইমপ্লাই, যে অ্যাক্সিডেন্ট মানে মে ইমপ্লাই দে আর আনঅ্যাভয়েডেবল, এটা দুর্ভাগ্য যেটাকে বলে আর কি। তো আনএভয়েডেবলটা হলো অ্যাক্সিডেন্ট, ন্যাচারালি যেটা ঘটে, আর আরেকটা হলো যেটা অ্যাভয়েডেবল, কোনো না কোনো ডেফিসিয়েন্সি, উইকনেস অথবা শর্টফলের জন্য যদি ঘটে, সেটাকে বলবে ক্র্যাশ। জাস্ট এই লাইনটা খেয়াল রাখবা, দুইটা সেন্টেন্স খেয়াল রাখবা, অ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল ইনসিডেন্ট এগুলি।
অ্যাক্সিডেন্ট স্টাডিজের যদি অবজেক্টিভ বলি, রাইট ডাউন দ্য অবজেক্টিভ অফ অ্যাক্সিডেন্ট, মানে এটা দিয়ে কি করব? অ্যাক্সিডেন্ট স্টাডিটা করে কিছুক্ষণ আগে বলছি যে এটা হচ্ছে হলো গিয়ে টু ডিটারমিন ওয়েদার কারেক্টিভ মেজার্স আর নিডেড অর নট। মানে তুমি ফিল্ডে যাবা, ইনভেস্টিগেশন করবা, দেখবা এটা কি আসল। এই কাইন্ডলি, আরো দুইজন দেখতেছি আনমিউটেড হয়ে আছো, ক্লাস না করলে পারো তোমরা কাইন্ডলি মিউট করে ফেলো ভাই, মিউট করে ফেলো। অত্যন্ত লাগে। সো অবজেক্টিভটা হলো অ্যাক্সিডেন্ট যেটা ঘটে গেল তার জন্য কোনো কারেক্টিভ মেজার দরকার আছে কিনা, এবং কারেক্টিভ মেজার নেওয়ার পর আমাদের দেশে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না যে আপনি যে এই দাওয়াইটা দিলেন এটা ইফেক্টিভ হয়েছে কিনা। তো সেটা বাইরে কিন্তু, যেটা আজকে অঙ্কও করব দেখব, আমরা অনেক এটার মধ্যে অঙ্ক করব দেখব যে বিফোর আফটার স্টাডি করে ইফেক্টিভনেস দেখানো যায়। আগে কত অ্যাক্সিডেন্ট ছিল, এই মেজারটা নেওয়ার পর আর কয়টা অ্যাক্সিডেন্ট হলো, এই মেজারটা ইফেক্টিভ হয়েছে কিনা, এটার জন্য কিন্তু দুইটা স্টাডি করতে হয় অ্যাক্সিডেন্ট স্টাডি, একটা বিফোরে একটা আফটার, স্ট্যাটিস্টিক্যাল মেজার নিয়ে। তখন দেখা বিদেশের ইঞ্জিনিয়াররা দেখায় আমি যে প্রেসক্রিপশনটা দিছিলাম দেখেন সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে। তখন জনগণ বলে ঠিক আছে, আমার ট্যাক্স পেয়ারের মানিটা আপনি সদ্ব্যবহার করছেন। তো ওখানে হয় কি দায়িত্বশীল আচরণ করে সবাই। আমরা এখানে হলো ক্যাজুয়াল আচরণ করি, কারণ কেউ অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি করার মতো রাখে না। এবং জবাবদিহি দেয়ও না আর কি। তাহলে আমরা অ্যাক্সিডেন্ট স্টাডির অবজেক্টিভ বুঝে ফেললাম, একটা হলো কারণ বের করব কারেক্টিভ মেজারের জন্য, আর কারেক্টিভ মেজার যদি নেই এটা ইফেক্টিভ হলো কিনা সেটার জন্য বিফোর আফটার স্টাডি, এই কথাটা লিখে নাও, ইউজিং বিফোর আফটার স্টাডি। কি স্টাডি করবা? বিফোর আফটার অ্যাক্সিডেন্ট স্টাডিজ। আচ্ছা, অ্যাক্সিডেন্টের সাথে ট্রাফিক ইঞ্জিনিয়ারের রিলেশনশিপটা কি? আসলে ট্রাফিক ইঞ্জিনিয়ারকে বলে রাস্তার ডাক্তার। তো অ্যাক্সিডেন্ট একটা অসুখ, তাহলে রাস্তার হাইওয়ে ইঞ্জিনিয়ার আছে, তারপরে ট্রান্সপোর্ট প্ল্যানার আছে, ট্রান্সপোর্ট ইকোনমিস্ট আছে, এবং এটার একটা ব্রাঞ্চ হলো ট্রাফিক ইঞ্জিনিয়ার। তারা হলো অপারেশনাল অ্যাসপেক্টটাকে হ্যান্ডেল করে, যে কোনো অসঙ্গতিপূর্ণ হবে কিনা, কোনো কনফ্লিক্ট হবে কিনা, কেন অ্যাক্সিডেন্ট হয়, কেন যানজট হয়, তারা কেনর উত্তর জানে। কেনর উত্তর জানার সাথে সাথে তাদের হাতে মেডিসিনও আছে ডাক্তারের মতন, কিছু টুলস অ্যান্ড টেকনিক আছে যেটা দাওয়াই দিয়ে রাস্তায় বিভিন্ন রকম কনজেশন, ক্রনিক কনজেশন, পলিউশন, অ্যাক্সিডেন্ট এগুলি কমাইতে পারে। যে কোনো চিকিৎসক গেলে হবে না কিন্তু, মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারকে যেতে হবে, যদিও আমাদের এখানে কেউ চিনেও না ট্রাফিক ইঞ্জিনিয়ারকে, এটা একটা দুর্ভাগ্য। হুম। এই কারণেই আমাদের রাস্তাঘাটের হেলথের এই অবস্থা আর কি। তো তার কাজটা কি? ট্রাফিক ইঞ্জিনিয়ার কাজটা হলো ওই যে রিডিউস করে অ্যাক্সিডেন্ট থ্রু বেটার প্ল্যানিং, ডিজাইন, কনস্ট্রাকশন, মেইনটেনেন্স এন্ড ট্রাফিক অপারেশন। বানানোর সময় সে বলে ভাই আপনি যেভাবে বানাচ্ছেন ভবিষ্যতে কিন্তু এটা সমস্যা তৈরি করবে। প্ল্যানিং স্টেজে ভাই প্ল্যান করছেন ভালো, ডিজাইন যেভাবে করতেছেন এটা আমেরিকায় চলবে, বাংলাদেশে তো চলবে না রে ভাই, এটা একটা বিপজ্জনক জিনিসকে ঠেকাতে পারবে না কিন্তু। এই এই কে বলবে? স্পেশালাইজড নলেজ। আমি মেডিসিনের ডাক্তারের কাছে গেলে আই স্পেশালিস্টের কাজ পাবো না তো। তো এই স্পেশালিস্টটা হলো রাস্তাকে প্ল্যান করবে বেটার, ডিজাইন করবে বেটার, কনস্ট্রাক্ট করবে, মেনটেন করবে, এবং ট্রাফিক অপারেশনটাকে দেখভাল করবে। তাহলে কি হবে? অ্যাক্সিডেন্টটা কম হবে। প্ল্যানিং ফল্ট, ডিজাইন ফল্ট, মেনটেনেন্স ফল্ট,
অপারেশনাল ইনডিসিপ্লিন। অ্যাক্সিডেন্ট তো রেসিপি তো এটা, উপকরণ। অ্যাক্সিডেন্টের উপরই করণীয় হচ্ছিল বিশৃঙ্খলা এবং ত্রুটি, গাড়ির ত্রুটি, নির্মাণ ত্রুটি, ডিজাইন ত্রুটি। বুঝতে পারছো? তো তাহলে ট্রাফিক ইঞ্জিনিয়ারের সাথে অ্যাক্সিডেন্টের অ্যাটলিস্ট এই কথাটা লিখলেও হবে। প্ল্যানিং, ডিজাইন, অপারেশন, মেনটেনেন্স এবং এটার সাথে জড়িত। এবং সে তার কাজটা হলো রিডিউস করে অ্যাক্সিডেন্ট। আর বাকিগুলি হচ্ছে হলো কি অ্যান্সিলারি আর কি। এটা আমি লিখতে দিতে পারি, রাইট ডাউন accident studies, বেসিক স্টেপস অফ অ্যাক্সিডেন্ট স্টাডিজ। আমি এখানে নাম্বার দিই নাই, তোমরা 6টা নাম্বার দিয়ে লিখবা। কয়টা বেসিক স্টাডি? 6টা। আমি তার নামগুলি লিখতে বলবো আর কি, স্টেপগুলি আর কি। কয়টা স্টেপ আছে? রাইট ডাউন দা বেসিক স্টেপস অফ অ্যাক্সিডেন্ট স্টাডিজ। তখন তুমি বলবা এই যে অ্যাক্সিডেন্ট স্টাডিটা করতে হয় তার 6টা ধাপ আছে। প্রথমে ওই যে আগে বলে আসা হয়েছে, অ্যাক্সিডেন্টের রেকর্ডটা নিতে হবে। তারপরে হচ্ছে হলো যত অ্যাক্সিডেন্টের রেকর্ড পাবা সেগুলিকে সাজাবা, র্যাঙ্কিং করবা। তারপরে লোকেশন অনুযায়ী, সিভিয়ারিটি অনুযায়ী এটাকে মানে টেবুলার ফর্মে তৈরি করবা। অ্যাক্সিডেন্ট তো পুরো করিডোর ধরেই হয়। তাহলে কখন হইলো, কোন লোকেশনে হইলো, এবং তার সিভিয়ারিটা কি। সিভিয়ারিটি মানে হলো এটা ফ্যাটাল, মানে মানুষজন মারা গেছে, নাকি গ্রিভিয়াস ইনজুরি, মারাত্মক ভাবে জখম হয়েছে, নাকি সিম্পল ইনজুরি। তুমি র্যাঙ্কিং যদি করো, যেখানে ফ্যাটালিটি হবে সেইটাকে তুমি গুরুত্ব দিবা বেশি। তো এই জন্য আগে রেকর্ডগুলি কালেক্ট করবা। তারপরে লোকেশন অনুযায়ী লোকেশন অনুযায়ী অ্যাক্সিডেন্ট গুলিকে এই যে সাজাবা, সিলেক্ট করবা। এর মধ্যে প্রায়োরিটিটা কি হবে? যার সিভিয়ারিটি বেশি সেইটাকে তুমি সিলেক্ট করবা ট্রিটমেন্টের জন্য, পয়সা যদি কম থাকে। তাহলে অ্যাক্সিডেন্ট ডাটা তারপরে সাজাইতে হবে সিভিয়ারিটি অনুযায়ী এবং লোকেশন অনুযায়ী। তারপরে ওই লোকেশনের যেইটাকে তুমি সিলেক্ট করলা সেই লোকেশনের সবগুলি অ্যাক্সিডেন্ট নিয়ে কলিশন ডায়াগ্রাম ড্র করবা। কলিশন ডায়াগ্রাম মানে হচ্ছে হলো যেইভাবে, যেই ডিরেকশন থেকে, যেই টাইপের গাড়ি ঘোড়া ইনভলভ হয়েছে, এই সব কিছু একটা ডায়াগ্রামের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো। এটাকেই বলা হয়, দেখি আছে কিনা কলিশন ডায়াগ্রামটা। এখানে কি নতুন একটা ইমেজ দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে দেখো, একটা মোড়ের মধ্যে যতগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এইটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টের এদিক থেকে একটা গাড়ি যাচ্ছিল আর এদিকে একটা মোড় নিচ্ছিল। তো এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং এখানে দেখো এই লিজেন্ড গুলি এখানে দিয়ে দিছে এই জায়গাটার মধ্যে, এবং কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও লেখা আছে এই জায়গাটার মধ্যে, ব্র্যাকেটের মধ্যে। এই টাইপের কয়টা হয়েছে, এই টাইপের কয়টা, এই টাইপের কয়টা, এগুলিকে বলা হয় যে দেখো কলিশন ডায়াগ্রাম। তো এটা যেহেতু যারা রেকর্ড করছো,
আমি যদি তোমাদের সিম্পল করার জন্য বলি, একটা টিপিক্যাল কলিশন ডায়াগ্রাম ড্র করে দাও। টিপিক্যাল মানে কি হলো, এটার মধ্যে কি কি থাকে। থাকে হলো এটা, এই দুর্ঘটনাটা কিভাবে ঘটছে, পিছন থেকে ধাক্কা দিছে, এটাও পিছন থেকে ধাক্কা দিছে। দেখি, এটা হলো 90 ডিগ্রিতে কলিশন হয়েছে, বুঝতে পারছো? এটা কিন্তু 90 না, একটা এদিকে মন নিচ্ছিল, এদিকে সোজা, এটাই সাধারণত হয় এই জায়গায়। এটাকে বলা হয় সাইড সুইপিং। এই যে দেখো নাম আছে, রিয়ার এন্ড কলিশন, ওভারটেকিং, আউট অফ কন্ট্রোল। এখানে আছে কোনোটা আউট অফ কন্ট্রোল নাই। এই যে আউট অফ কন্ট্রোলের লিজেন্ড। হ্যাঁ, এই যে হেড অন কলিশন আছে এই জায়গায়, দেখো তো দেখি কোনো হেড অন কলিশন হয় নাই। এখানে হেড অন হয় না, একটাও হেড অন হয় নাই। তারপরে লেফট টার্ন, রাইট টার্ন, এই যে রাইট অ্যাঙ্গেল কলিশন একটা পাইছিলাম না, এই যে একটা রাইট অ্যাঙ্গেল কলিশন। তারপরে এই কলিশনের মধ্যে তখন লিখতে হয় কয়জন, কয়টা দুর্ঘটনা ঘটছে, কে মারা গেছে, কে সিম্পল ইনজুরি হয়েছে, এই ডিটেলগুলি দিতে হয়। আর এটা হলো পথচারী, পি দিলা পথচারী, পি হলো পথচারী যে বলে দিছে। বি হলে বাস। এবং এখানে দেখো লিজেন্ডের মধ্যে দেওয়া আছে, এই যে ফ্যাটাল বক্সের মধ্যে যেগুলি দেওয়া আছে, এগুলি হলো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট যেগুলি হয়েছে আর কি। হ্যাঁ, তো এনিওয়ে একটা টিপিক্যাল আঁকতে দিলে তোমরা হয়তো দেখাতে পারবা এই জায়গাটার মধ্যে। তো আমরা যেটা দেখছিলাম, তাহলে ডাটা কালেক্ট করলাম, সাজাইরা সিভিয়ারিটি অনুযায়ী, সিলেক্ট করলা হাইয়েস্ট, ইন অর্ডার অফ সিভিয়ারিটি হাইয়েস্টটা নিলা। তারপরে কলিশন ডায়াগ্রাম তৈরি করলা প্রতিটা লোকেশনের জন্য। সামারি করলা, সামারি মানে কয়টা ফ্যাটাল, কয়টা প্রিভিয়াস, কয়টা সিম্পল, কি টাইপের, কখন, কোন রাতে না দিনে, এটা কি ওয়েদার কি ড্রাই ছিল নাকি রেইনি ডে ছিল, এগুলিকে সবগুলিকে সামারাইজ করতে হয়। অনেকটা ডাক্তারের মতন আর কি। তুমি গেলে পরে তুমি যদি বলো আমার এই প্রবলেম, তো তখন সে সমাধান দেওয়ার জন্য তোমাকে বলবে। কি হয় বলেন, আপনি আমাকে বলেন, আগে হইছে, হইলে কি অবস্থা হয়, মাথা ধরে। এই যে জিনিসগুলি সবগুলি নেয়, সামারাইজ করে। এটা করার পর তাহলে কি করবে, ডিসিশন নেবে। ডিসিশন নেওয়ার আগে বলবে যে আপনি একটু প্যাথোলজিক্যাল একটা টেস্টটা করে আসেন তো দেখি, আমি অনুমান করছি কি হয়েছে আপনার, কিন্তু আমি কনফার্ম করবো। তো সেই জন্য এই জায়গায় সামারাইজ ফ্যাক্টর পড়ার পর সাপ্লিমেন্টেড অ্যাক্সিডেন্ট ডাটা উইথ ফিল্ড অবজারভেশন ডিউরিং আওয়ার while most collision have been reported। তোমার যে অ্যাক্সিডেন্ট গুলি হয়েছে যেই সময়, এই যে মোস্ট কলিশন হ্যাভ বিন রিপোর্টেড, যখন হয় হয় ওই সময় অতীতের এই যে আরো যত অ্যাক্সিডেন্ট আছে সবগুলিকে নিয়ে আসো, সাপ্লিমেন্ট করো। ডাক্তার অনেক সময় জিজ্ঞাসা করে না, আর আগে হয়েছিল আপনার, বলে হ্যাঁ হয়েছিল। তো ডাক্তার যদি জানে এটা সিজনাল হয়, কি এটা শীতকালে হয়েছে নাকি গরমকালে হয়েছে, এই যে প্রশ্নগুলি, কারণ ডায়াগনোসিস করছে, এটাকে প্রগনোসিস বলে। কারণ তাকে তথ্য উপাত্তও লাগবে, আবার তোমার কাছ থেকে বয়ানও লাগবে, তারপরে মিলায় না সে ট্রিটমেন্ট দিবে। কারণ সায়েন্সটা পিওর সায়েন্স না। 2+2 4 হয়, এটা সবার জন্য 4 হয়, সব লোকেশনে 4 হয়। কিন্তু ডাক্তার একই জিনিস, একই রোগ, 4 ডাক্তারের কাছে গেলে 4 রকম হয়। তাহলে এটা পিওর সায়েন্স না, এটাকে বলা হয় সুডো সায়েন্স, সায়েন্সের মতো। এও তথ্য উপাত্ত নেয়, কিন্তু ভেরিয়েশন হয়, বুড়া হইলে একরকম, জুয়ান হইলে একরকম, বাচ্চা হইলে একরকম, মেয়ে হইলে একরকম। হ্যাঁ, এগুলো অনেক ভেরিয়েশন হয়। তো অ্যাক্সিডেন্টটাও কিন্তু অনেকটা সুডো সায়েন্স। তো তাহলে কি করলা, সামারাইজ করলা ফ্যাক্ট কোনগুলি, যেগুলির
রিপোর্টেড এই জায়গাটার মধ্যে রিসেন্টলি হয়েছে, তারপরে সাপ্লিমেন্ট করবা এক্সিডেন্ট ডাটা দিয়ে, আগের ডাটা কখন হয়েছে, কিভাবে হয়েছে আগের গুলি, তারপরে এবার অ্যানালাইজ করো দ্য সামারাইজ ফ্যাক্ট অ্যান্ড দ্য ফিল্ড ডাটা। বুঝতে পারছো? ওই যে আগের ডাটাগুলি যেটা নিলা আর তুমি এখন যেগুলি নিলা এটার সামারিটা করছিলা, সামারি এবং ফিল্ড মিলাও, মিলায় প্রেসক্রাইব করো অনেকটা। এই জায়গায় ফিল্ড ডাটা মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ডাটাটা পাইলা, আর এখানে হলো যে কলিশন ডায়াগ্রাম ড্র করলা, কি টাইপের হয়েছে, কখন হয়েছে, ফ্যাটাল কয়জন, সিভিয়ার কয়জন, সিম্পল কয়জন, এইভাবে করে তুমি একটা প্যাটার্ন পাবা। প্যাটার্ন, এই প্যাটার্নটা পাইলে পরেই তখন তুমি রিমিডিয়াল ট্রিটমেন্টটা সাজেস্ট করতে পারবা। প্রতিটা একদম ডিটেইল লেখা আছে, এই যে প্রতিটা ছয়টারই এখানে ডিটেল লেখা আছে। সামারাইজ ফ্যাক্টের মধ্যে কি কি করতে হয় এখানে বুঝে ফেলবা, ফিল্ড অবজারভেশনের মধ্যে কি কি করতে হয়, ফাইনাল অ্যানালাইসিস যেটা এখন বললাম, রিকমেন্ডেশন দেওয়ার আগে যে প্রপোজ পজিটিভ রিকমেন্ডেশন leading to a substantial reduction in accident. The recommendation may consist of standard traffic management measure such as এই যে, তার মানে কিছু কিছু তোমাকে রিকমেন্ডেশন এখানে দিতে হবে। সো এগুলি ডিটেল দিলাম। আমি যদি বলি যে রাইট ডাউন দ্য সিক্স সিক্স বা বেসিক স্টেপস অফ অ্যাক্সিডেন্ট স্টাডিজ, তখন এই ছয়টা তোমরা লিখে দিবা। এরপরে প্রশ্ন হতে পারে, হোয়াট আর দ্য মেইন কজেস অফ অ্যাক্সিডেন্ট। তো এখানে আমি খুব অনেক অনেক কারণ থাকতে পারে, এর মধ্যে ব্রড তিনটা কারণ দিয়ে দিছি। তো আমি যদি বলি মেইন কজেস অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট এটা ব্রডলি বলছে আর কি, ব্রডলি সাধারণত কিভাবে হয়, রোড ইউজারের ভুলের জন্য। রোড ইউজার কারা? হয় ড্রাইভার, না হলে পথচারী, না হলে প্যাসেঞ্জার। মানুষ তো এই তিনজন ব্যবহার করে। ড্রাইভার গাড়ি চালায়, গাড়ির ভিতরে প্যাসেঞ্জার থাকে, পথচারী রাস্তাটা পারাপার হয়। কেউ যদি ভুল করে ডিসিশন নিতে, এই যে ড্রাইভার এবং পেডিস্ট্রিয়ানের ভুল যেটা হয়, এইটার দুর্ঘটনা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি। গাড়িকে ম্যানুফ্যাকচারাররা সেফ বানায় ফেলতে পারে, ইঞ্জিনিয়ারটা রাস্তাটাকে সেফ বানায় ফেলতে পারে, কিন্তু ড্রাইভার যদি ড্রাঙ্ক হয়ে আবার গাড়ি চালায় অথবা রাস্তার দিকে মন নাই, তাহলে তো দুর্ঘটনা ঘটে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ড্রাইভারের ভুলের জন্য অথবা কেউ ট্রিগার করে, তার সামনে আচমকা চলে আসে, তো যে আসে সে হলো পথচারী। কারণ সে আইনের ঊর্ধ্বে থাকে, সে সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করতে পারে। একটা গাড়ি কিন্তু যত বড় হয় তত তার মোবিলিটি কমে যায়, মানে শর্টকাট দিতে পারে না। কিন্তু পথচারী তো রেলিং উল্টাইতে পারে, রেলিং এর উপর টপকাইতে পারে, যে কোনো জায়গা দিয়ে দৌড়াইতে পারে, রেলিং টেনে ছিদ্র করে ফাঁকা করে তার তলা দিয়ে চলে যেতে পারে। এর এর ভুলের জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। তাহলে তুমি বলবা রোড ইউজার এরার 60%। এরপরে হলো রোড এনভায়রনমেন্ট, পরিবেশ। রাস্তার পরিবেশ দুর্ঘটনার জন্য অনেক দায়ী। রাস্তার জিওমেট্রিটা কি, আঁকা বাঁকা, হ্যাঁ দুর্ঘটনা হবে। রাস্তার জিওমেট্রিটা কি, ভাই কোথাও চওড়া কোথাও চিকন, হ্যাঁ কনসিস্টেন্ট না, দুর্ঘটনা হবে। এটা হলো পরিবেশটা খারাপ। হ্যাঁ, এবং এনভায়রনমেন্টাল কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশনটা হলো গিয়ে বৃষ্টি আছে, পানি পানি জমে আছে এবং রাইডিং কোয়ালিটি নাই, পট হোল হয়ে আছে। এই রোডের ফল্টের জন্য রোড এনভায়রনমেন্ট এটা, ওয়েদার এনভায়রনমেন্ট না। এই রোড এনভায়রনমেন্ট চালাতে গিয়ে মনে করে রাতে বা দিনে, এটাও কিন্তু একটা এনভায়রনমেন্ট। দিনের বেলা চালাচ্ছিল, এনভায়রনমেন্টটা একরকম, মানে যথেষ্ট পরিমাণ লাইট ছিল। রাতের বেলা স্ট্রিট লাইট নাই হাইওয়েতে, তাহলে তুমি জিজ্ঞাসা করবে কখন হচ্ছে দুর্ঘটনাটা, রাতের বেলা, ও তাহলে এনভায়রনমেন্টটা ছিল ডার্ক। এই তো এই যে কত পার্সেন্ট হয়, এগুলি একটা এস্টিমেট দেওয়ার জন্য, নট নেসেসারিলি সব দেশের জন্য প্রযোজ্য হবে, জাস্ট রিলেটিভিটি বোঝানোর জন্য।
যে রোড ইউজারই হলো সবচেয়ে বেশি ভুল করে, আর রোডের অপারেটিং কন্ডিশন 30%, আর ওই যে র্যান্ডম যেটা হয় আর কি, মেকানিক্যাল ফেইলুর, টায়ার ফাইটে গেল, ব্রেক ফেল করলো, কত কিছু ইঞ্জিনে হিট হয়ে গেল। হ্যাঁ, তো এগুলি মেকানিক্যাল ফেলিউরের জন্য 10%। দিজ আর দ্য মেইন কজেস অফ অ্যাক্সিডেন্ট উইথ দেয়ার কন্ট্রিবিউশন। কত কন্ট্রিবিউশন তাদের, এগুলির ডিটেল এখানে দেওয়া আছে। এখানে দেখো, আমি যদি, তুমি যেহেতু ডাক্তার হবা তোমাকে তো চিনতে হবে সবচেয়ে নাজুক কারা। তো সিমিলারলি রাস্তার মধ্যে ভালনারেবিলিটি, ভালনারেবিলিটি নাজুক। যেমন ধরো, পথচারীতে কেউ হিট করলেই পথচারী মরে যায়। কেন? তার কোনো শিল্ড নাই। তো গাড়ির ভিতরে যে থাকে অন্তত তার চতুর্দিকে তো কনফাইনমেন্ট থাকে। তো তাহলে নাজুক সড়ক ব্যবহারকারী কারা, এটা তোমাকে যদি লিখতে দেই যে রাইট ডাউন দা ভালনারেবল রোড ইউজার, অথবা রোড ইউজার গ্রুপ অ্যাকর্ডিং টু ভালনারেবিলিটি, যে সবচেয়ে অরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ, সেকে প্রথমে লিখব পথচারী, হিউম্যান। তারপরে ওই যে ড্রাইভার, প্যাসেঞ্জার অফ ওই যে নন মোটরাইজ ভেহিকেল, ওদেরও কিন্তু শিল্ড নাই, সাইকেলের নাই, পুশ কার্টের নাই, রিক্সা নাই, রিক্সা ভ্যানের নাই, কোনো কম্পার্টমেন্ট নাই, সে যে ভিতরে বসে থাকবে, হিট করলে যে সে সেফ হবে, তাহলে দ্বিতীয় ক্যাটাগরিতে সে থাকবে। এরপরে তৃতীয় ক্যাটাগরিতে হলো মোটর সাইকেল, দুই চাকার, সেও কিন্তু অনেক ভালনারেবল, কোনো গাড়ি টাড়ি লাগে না, একা একাই কাইতে হয়ে যেতে পারে। তারপরে অন্যান্য হাই স্পিডের গাড়ি যেগুলি আছে। সো দিজ আর দ্য ফোর গ্রুপ অ্যাকর্ডিং টু ভালনারেবিলিটি। এই জায়গায় যদি লিখতে দিই মোড অফ অ্যাক্সিডেন্ট, খেয়াল রেখো, আহ, মানে মোড অফ অ্যাক্সিডেন্ট আর টাইপ অফ অ্যাক্সিডেন্ট দুটো দুই জিনিস কিন্তু। প্রথমে দেখো, যদি টাইপটা দেখো, দুর্ঘটনা ঘটছে, তুমি নিজেও তো জিজ্ঞাসা করো কি ধরনের দুর্ঘটনা ঘটছে। তো একজন বলবে ভাই একটা গাড়ি উল্টাই গেছে নিজে নিজেই, জানলা, সিঙ্গেল ভেহিকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। অথবা ভাই দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এই যে টু ভেহিকেল অ্যাক্সিডেন্ট, হেড অন কলিশন হয়েছে, পিছন থেকে ধাক্কা দিছে রে ভাই, রাইট অ্যাঙ্গেল কলিশন হয়েছে, অথবা সাইড সুইপিং মানে ধাক্কা দিয়ে পাশে চলে গেছে। এটা হলো টাইপ অফ অ্যাক্সিডেন্ট। কিন্তু মোড অফ অ্যাক্সিডেন্ট, কি কোন তরিকাতে এটা হয়েছে, একটা হলো গাড়ি গাড়ি যদি সংঘর্ষ হয়, এটাকে আমরা একটা অ্যাক্সিডেন্ট বলবো, গাড়ির অ্যাক্সিডেন্ট বলবো। গাড়ি এবং পথচারী এটার মধ্যে যদি হিট করে, এটা হলো হিটিং টাইপের টাইপ। টাইপ মানে হলো মোড, মোড অফ অ্যাক্সিডেন্ট। কোন দিক থেকে মারছে, পিছন থেকে না সামনে থেকে, এটা না, কে কে, দুই গাড়ি, একটা গাড়ি একটা পথচারী, একটা গাড়ি একটা রোড ফার্নিচার, মানে গাছের সাথে লাগছে, বাড়ির সাথে লাগছে, পিলারের সাথে লাগছে, এই যে হিটিং, হিটিং হলো একটা মোড অফ অ্যাক্সিডেন্ট, কলিশন হলো একটা মোড অফ অ্যাক্সিডেন্ট, ওভারটার্নিং এটা একটা মোড অফ অ্যাক্সিডেন্ট, উল্টায় গিয়েও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার কন্ট্রোলটা লস করে ফেললো, কাউকে ধাক্কা টাক্কা দেয় নাই, কিচ্ছু হয় নাই, সে হয়ে গেছে উল্টাই গেছে, মোড অফ অ্যাক্সিডেন্ট। অথবা এই যে
কেউ যদি বলে ভাই এখানে কি হয়েছে, হেড অন কলিশন হয়েছে, কলিশন টাইপ হলো হেড অন কলিশন। তাহলে কেন হয়েছে রে ভাই? ব্রেক ফেল করছে। এটা হলো মোড অফ অ্যাক্সিডেন্ট। তার মানে মেকানিক্যাল ফেলিউরের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপরে সারফেস কন্ডিশনটা খারাপ, আগে যেটা বলছিলাম, রাস্তাটা পিছলা, রাস্তা পথ আছে, হ্যাঁ, তখন বলতে হবে স্লিপিং হয়েছে, এই জায়গাটার মধ্যে স্কিডিং হয়েছে, তাই না? দিজ আর দা মোর পিস। বলবে না ভাই এখানে কেমনি লাগাই দিল, এটা তো 2 ডিগ্রিতে এখানে আসার কথা 90 ডিগ্রিতে। বলে ভাই একটা ব্রেক অ্যাপ্লাই করছিল কিন্তু স্কিড করে চলে আসছে, পিছলায় চলে আসছে, এই যে মোড, পিছলায় এসে আমাকে বাড়ি মারছে। জানতে চায় দ্য ওয়ে অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন। আর কি হলো, স্লিপ করে এসে কি হলো, 90 ডিগ্রিতে মারছে, পিছন দিক থেকে মারছে, সামনের দিক থেকে হেড অন করে মারছে, এই। তাহলে গোলায় ফেলো না, মোড অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড টাইপ অফ অ্যাক্সিডেন্ট। এখানে জাস্ট এত ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রেখো অ্যাক্সিডেন্টে কয়জন মারা গেছে আমাদের দেশে খালি স্পট ডেটটা বলে, যে দুর্ঘটনা জাঙ্গালিয়াতে ঘটছে, তার মানে সাথে সাথে ঘটনাস্থলেই মারা গেছে 9 জন, ওয়েতে নেওয়ার সময় 2 জন মারা গেছে। তারপরে যে মারাত্মক ভাবে দুর্ঘটনায় পড়ে থাকলো হসপিটালে, এইটা কিন্তু আর আমরা নেই না। কিন্তু পুরো পৃথিবীতেই অ্যাক্সিডেন্টের সংখ্যা বলতে চাইলে ফ্রান্সে 6 দিন পর্যন্ত দেখে হতাহতের সংখ্যাটা, হসপিটাল থেকে ডাটা নেয়। ইটালি 7 দিন, ইংল্যান্ড নেয় 30 দিন, আমেরিকা নেয় 1 বছর। যদি মরে তাহলে ওই ঘটনায় মরার সংখ্যাটা বাড়ায় নেয় আর কি। ইন্টারন্যাশনালি আমি যদি বলি, ইন্টারন্যাশনালি অ্যাক্সিডেন্ট কাউন্টিং এর স্ট্যান্ডার্ডটা কি বলবো, 30 দিন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 30 দিনে ধরে, খালি 7 জন মারা গেলে স্পট ডেট না, হসপিটালেও 30 দিন পর খোঁজ নিয়ে দেখবে এই ঘটনা উত্তর কেউ মারা গেছে কিনা 30 দিনের মধ্যে, তাহলে ওইটাকেও রেকর্ডভুক্ত করে, নথিভুক্ত করে। এইবার আমরা কিছু অঙ্ক করব, খেয়াল রাখবা। অ্যাক্সিডেন্ট একটা দৈব দুর্ঘটনা। দৈব, এটা দৈব নাকি ডিটারমিনিস্টিক? যে আগে যেটা বলছিলাম, অ্যাক্সিডেন্ট না ক্র্যাশ? অ্যাক্সিডেন্ট হলে স্ট্যাটিস্টিক্যাল রুল মানবেই। আল্লাহ পৃথিবীটাতে এত সুন্দর করে বানাইছে, স্ট্যাটিস্টিশিয়ানরা এই জিনিসটা, মানে ওরা খুব নিবিড় ভাবে প্রকৃতিকে অবজার্ভ করছে, যে দেখতেছে সবকিছুই ভ্যারিয়েশন আছে, র্যান্ডম, প্রাকৃতিক, কারো কোনো কন্ট্রোল নাই। কিন্তু দিনের শেষে অনেক যদি ডাটা নেওয়া যায়, দেখা যায় একটা সুন্দর রুলের মধ্যে পৃথিবীটা চলতেছে। যেমন ধরো, কয়টা ছেলে হবে পৃথিবীতে, কয়টা মেয়ে হবে, যে কোনো সোসাইটিতে যাও, অ্যাবনর্মাল কিছু ঘটনা না থাকলে, যেমন যুদ্ধ হলে ছেলের সংখ্যা কমে যায় অনেক দিন ধরে যুদ্ধ থাকলে, কিন্তু যেখানে কোনো রকম যুদ্ধ নাই, কিছু নাই, ন্যাচারাল একটা দেশ, গহীন জঙ্গলে যদি যে পাও, এখানে যে প্রকৃতি বা আল্লাহ কি দিছে দেখবা, হিসাব করে দেখবা, ছোট পরিবার নিলে হয়তো ডিসপ্রপোর্শনেট হবে, অনেক পরিবার মানে পপুলেশন যদি নাও, বিরাট একটা পপুলেশন নাও, দেখবা একটা 50-50। একটা কয়েন যদি তুমি উপরে উঠাও, হেড এবং টেল, 4-5 বার করলে 50-50 পাবা না, কিন্তু 10,000 বার করো, দেখবা 50-50-র কাছাকাছি চলে আসছে। এক আজব জিনিস, মানে আমাদের অজান্তেই সব ঘটনাগুলি আল্লাহ একটা র্যান্ডমনেস দিছে, কিন্তু একটা প্যাটার্নের মধ্যে দিছে। এই প্যাটার্নটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন, স্ট্যাটিস্টিক্যাল। এটা এই যে পয়সন রেশিও, পয়সন বলে, নর্মাল ডিস্ট্রিবিউশন বলে, কোনো না কোনো ডিস্ট্রিবিউশন, সায়েন্টিস্টরা এই ডিস্ট্রিবিউশন গুলি বের করছে।
যে আল্লাহ বসে বসে পৃথিবীটাকে চালাচ্ছে, এটা একটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে চালাচ্ছে। এই যে পয়সন ডিস্ট্রিবিউশন, লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, কত রকম যে ডিস্ট্রিবিউশন পৃথিবীতে তারা খুঁজে পাইছে। নর্মাল ডিস্ট্রিবিউশন। সো অ্যাক্সিডেন্টটা সাধারণত যে ঘটে, কারো যদি কোনো হাত না থাকে, সবগুলি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করবে। হ্যাঁ, সায়েন্টিস্টরা বের করে ফেলছে। পৃথিবীতে এরকম আরো অনেক ঘটনা আছে পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করতে। ডিস্ট্রিবিউশনটা কি? স্ট্যাটিস্টিশিয়ানরা প্রকৃতি থেকে অবজার্ভ করে তারা এটা বের করে ফেলছে, যার ফলে আমরা এটা ব্যবহার করে ঘটনাটা কি র্যান্ডম, না এটা ম্যানমেড। ম্যানমেডটা মানে ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে কি? তুমি প্রেডিক্ট করতে পারবা, যেটা প্রেডিক্ট করা যায় এটা ডিটারমিনিস্টিক, কিন্তু যেটা প্রেডিক্ট করা যাবে না সেটা হলো র্যান্ডম। হুম। সো তুমি বলবা আমি 50টা হবেই 7 দিন পরে, যদি হয় তাহলে এটা আর র্যান্ডম থাকলো না। তুমি ঘোষণা দিয়ে এটা অ্যাচিভ করলা, এটা ডিটারমিনিস্টিক। তাহলে এটা মানুষ তৈরি করছে সিস্টেমটা। আল্লাহর সিস্টেমে কখনো বৈচিত্র্য ছাড়া পাবা না। আল্লাহ খেলাধুলা করতেছে বৈচিত্র্য নিয়ে। একই ফ্যামিলির মধ্যে বিভিন্ন মেন্টালিটি দিবে, বিভিন্ন রকম টেস্ট দিবে। হ্যাঁ, এইটাই হলো বৈচিত্র্য। কিন্তু আমরা খেই হারাই ফেলি সাধারণ পিপুল। কিন্তু এর মাঝখানেও কিন্তু একটা সৌন্দর্য আছে। এই ডিস্ট্রিবিউশনের বাইরে কখনো যায় না। হ্যাঁ, তো যাও। তাহলে আমরা যদি বলি যে অ্যাক্সিডেন্ট ডাটা অ্যানালাইসিস করার জন্য কোন মেথড দরকার হয়, which method usually used for accident data analysis, তুমি বলবা স্ট্যাটিস্টিক্যাল মেথড। ওয়াই? হ্যাঁ, পরের প্রশ্ন হবে ওয়াই মেথডটা কি ইউজ করা হয়? স্ট্যাটিস্টিক্যাল মেথড। ওয়াই? এই যে দেখো এখানে প্রথম উত্তর দিয়ে দিছে। তার মধ্যে এখানে প্রথমটাই বলা হচ্ছে, এই যে accidents are governed by the law of chance। হ্যাঁ, ল অফ চান্স, গেমের মতন আর কি। একবার জিতবা, একবার হারবা। একদিন ভাগ্য খারাপ থাকলে তুমি যদি এটা ভাগ্য দোষ দাও যে আমি হাইরেই গেলাম আজকে, কিন্তু 1 বছরের ডাটা যদি নাও, এই তখন দেখবা এটার মাঝখানে একটা সুন্দর প্যাটার্ন পাওয়া যায়। এবং যারা বুদ্ধিমান তারা প্যাটার্নটা যখন ধরতে পারে, দেখা যায় ওই প্যাটার্নটা হলো যে লটারির আয়োজন করে, যে গ্যামলিং এর আয়োজন করে, আয়োজকদের দিকেই কিন্তু প্রফিটটা থাকে। তুমিও পাবা, এটাই হলো তোমার নেশা। কিন্তু অনেক দিনই ডাটা যদি নাও, ওই এক ওরা যেহেতু একটা ডিস্ট্রিবিউশন দিয়ে এই গেমটা চালু করছে, তোরা তো লাভবান হওয়ার জন্য চালু করছে। তখন দেখা যাবে যে কেউ জিতে কেউ হারে, যে থেকে জিতে, কিন্তু দিনের শেষে র্যান্ডমলি তারা, মাঝে মাঝে যারা আয়োজক তারাও লুজ করে, কিন্তু অনেক দিন ডাটা নিলে দেখা যাবে বিজনেসটা ভালো, গেম থিওরিটা ভালো। সো যেখানে গেম থাকবে, ল অফ চান্স থাকবে, তুমি ঘোষণা দিয়ে কিচ্ছু বলতে পারবে না। এটা হবেই, আমার পরের বাচ্চাটা মেয়ে হবেই, এটা তো বলতে পারবে না তুমি। তো তাহলে এরকম পৃথিবীতে যতগুলি ল অফ চান্স, চান্সের মধ্যে হয়, দৈব ভাবে হয়, এটার নামই হলো, এটাকে বলা হয় র্যান্ডম ইভেন্ট। তো অ্যাক্সিডেন্ট একটা র্যান্ডম ইভেন্ট। কোথায়, কখন, কিভাবে ঘটবে কেউ জানে না, টাইমের রেসপেক্টে, ডিস্টেন্সের রেসপেক্টে। সুতরাং তাকে অ্যানালাইসিস করতে হবে ম্যাথমেটিক্স দিয়ে, না স্ট্যাটিস্টিক্স দিয়ে। এবং ওই যে এটা আমি যদি বলি কোন ডিস্ট্রিবিউশন ন্যাচারাল ডিস্ট্রিবিউশনটা ফলো করে, তুমি বলবা পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন। তারপরে এই যে কোনো কোনো যদি স্ট্যাটিস্টিক্সটা ইউজ করলে বোঝা যায় যে এটা কি আসলেও র্যান্ডম কিনা। যদি দেখো যে পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে না, তুমি সাথে সাথে বলবা না রে ভাই, এইটা প্রাকৃতিক কোনো ঘটনা না, এটা মানুষের ঘটনা, মানুষ একটা ভুল করছে, এই ভুলের জন্যই এখানে মৃত্যুফাত তৈরি হয়ে গেছে। তাহলে কিভাবে বুঝলা? এই পয়সনের সাথে ফিট করাইলা, ফিট করাইয়া যে রেজাল্টটা পাইলা, দেখলা যে স্ট্যাটিস্টিশিয়ানরা বলছে আল্লাহর দুনিয়াতে যদি এটা পয়সন হয় তাহলে এই লিমিটের মধ্যে থাকতে হবে। এটা তো এই লিমিটের মধ্যে নাই।
লিমিটের বাইরে, তাহলে মানুষ করছে এটা। তো স্ট্যাটিস্টিশিয়ানরা এই যে টু সি ওয়েদার অ্যাক্সিডেন্ট ডাটা ফ্রম এ পার্টিকুলার সাইট ফলো র্যান্ডম বিহেভিয়ার অর ডিটারমিনিস্টিক ইন নেচার। ডিটারমিনিস্টিক মানে কি, তুমি বলে দিতে পারবা এটা যদি মৃত্যুফাদ হয়, তাহলে তুমি বলে দিতে পারবা আগের ডাটা দেখে, ভাই আগের বছর কয়টা এই জায়গায় লোক অ্যাক্সিডেন্ট ঘটছে, 10টা। তুমি একদম গ্যারান্টি দিয়ে বলবা আগামী বছরও এখানে 10-এর কাছাকাছি দুর্ঘটনা ঘটবে। একজন এসে দেখলো তাই তো 11টা হয়েছে, আপনি কেমনে পারলেন ভাই? তখন তুমি বলো আমি তো ফলটা দেখতে পাচ্ছি তো এই জায়গার মধ্যে, এবং অতীতের রেকর্ডও তাই বলে যে এটা একটা ব্ল্যাক স্পট। কিন্তু এটা যদি দৈব হইতো তুমি কোনো দিন ঘোষণা দিতে পারতা না, বরঞ্চ ঘোষণা দিলে তার উল্টাটা হয়। এটি হলো পৃথিবীর নিয়ম। প্রকৃতির নিয়মটা অত্যন্ত দারুণ এক জিনিস। মানুষ যেদিন ঘোষণা দিবে তার উল্টাটা হবে, এই জন্য কখনো প্রকৃতির বিরুদ্ধে বা সৃষ্টির বিরুদ্ধে বড়াই করে কিছু ঘোষণা দিতে হয় না, তাহলে প্রকৃতি কিন্তু অন্যদিকে কোর্স চেঞ্জ করে ফেলে। এনিওয়ে, তাহলে আমরা জানলাম যে অ্যাক্সিডেন্ট ডাটা অ্যানালাইসিস করতে হয় স্ট্যাটিস্টিক্যালি। কেন করতে হয় সেটাও আমরা এখান থেকে উত্তরটা পেয়ে গেলাম। তার মধ্যে কোন ডিস্ট্রিবিউশনটা আছে, পয়সন ডিস্ট্রিবিউশনটা ফলো করে। তার মধ্যে পয়সন ডিস্ট্রিবিউশনের মধ্যে আবার টেস্ট করার জন্য ওয়েদার ইট ইজ র্যান্ডম অর ডিটারমিনিস্টিক, এটা পয়সন রেশিও দিয়ে করে না, এটা করে কাই স্কোয়ার টেস্ট দিয়ে। এখানে এটা টেস্ট করতে হবে তো। ডিস্ট্রিবিউশনটা হলো উঠানামা, কয়টা অ্যাক্সিডেন্ট হবে না হবে, এটার একটা আহ, কি বলবো ফলো করবে। আর টেস্ট করতে গেলে কাই স্কোয়ার টেস্ট একটা ভ্যালু স্ট্যাটিস্টিশিয়ানরা দিয়ে দিছে, এই ভ্যালুর মধ্যে থাকলে দৈব, আর ভ্যালুর বাইরে চলে গেলে এইটা অদৈব। তাহলে তুমি চেক করবা কাই স্কোয়ার টেস্টটা, তাহলে ফর্মুলাটা জেনে নিবা আর কি। তো তাহলে আমরা এখন এই দুই ধরনেরই অঙ্ক করব। একটা হলো যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত, এই সম্ভাবনা বের করব এই পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে। আর এইটা দৈব, ন্যাচারাল, নাকি র্যান্ডম, নাকি ডিটারমিনিস্টিক, এটা বের করার জন্য কাই স্কোয়ার টেস্ট করব। তো প্রথমে পয়সন ডিস্ট্রিবিউশনটা যাই। পয়সন ডিস্ট্রিবিউশনটা হলো এত ডিপে যাওয়ার দরকার নাই, স্ট্যাটিস্টিক্স পড়ে আসছো কিনা আমি জানি না। পয়সন ডিস্ট্রিবিউশনটাকে লিখে এইভাবে, প্রবাবিলিটি অফ আর, আর মানে যে একটা দুর্ঘটনা ঘটবে তার প্রবাবিলিটি কত, একটাও দুর্ঘটনা ঘটবে না তার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি সম্ভাবনা। যেহেতু ডিস্ট্রিবিউশনটা হলো পয়সন, এই পয়সনের এই হলো ফাংশন, এই হলো ইকুয়েশন, যে প্রবাবিলিটি বের করা যাবে e⁻⁻m m⁻r ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? তাহলে আর কি, ওই যে আর হলো কয়টা ঘটনা ঘটবে সেটার, যেটার প্রবাবিলিটি বের করতেছে চাচ্ছ আর কি। তুমি যদি বলো এই জায়গার মধ্যে আগামী বছর 2টা অ্যাক্সিডেন্ট ঘটবে তার সম্ভাবনা কত, তাহলে আর হয়ে গেল ওই 2। তাহলে পি জানলাম প্রবাবিলিটি, বড় ক্যাপিটাল পি। আর জানলাম, এমটা কি, এম জানলে হয়ে যায়। এম হলো, খেয়াল রাখবা, অ্যাভারেজ রেট অফ অ্যাক্সিডেন্ট। অর্থাৎ যারা রোডস এন্ড হাইওয়ে যেটা রাখে না, অন্যান্য দেশ কি করে, রাস্তা বানাইলো, বানানোর পর যেহেতু এটা দুর্ঘটনা ঘটলে যে বানাইলো তাকেও দায় নিতে হয়, সেই জন্য সে ডাটা কালেক্ট করা আরম্ভ করে। 10 বছর, 20 বছর, আমেরিকায়, ইউকেতে 100-150 বছরের ডাটাও আছে। প্রতি বছর কয়টা করে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের এখানে যারা রোডস এন্ড হাইওয়েজ এলজিডি আছে তারা কিন্তু বলতে পারবে না তাদের কোন রাস্তায় বছরে কত অ্যাক্সিডেন্ট হয়, এবং কোন গাড়ি এই রাস্তায় কত কিলোমিটার চললে পরে অ্যাক্সিডেন্ট হয়, এই ডাটাগুলি নাই। বাইরে কিন্তু তাদের আছে। তারা গড় করে এটা পাবলিশ করে দেয় যে অ্যাভারেজ রেট অফ অকারেন্স অফ অ্যাক্সিডেন্ট
ইন এ লেন্থ অফ ট্রাভেল অফ, সে 100 কিলোমিটার ট্রাভেল করলে দুইটা অ্যাক্সিডেন্ট ঘটে। কোন রাস্তায়? যমুনা করিডোরে। এটা পাবলিশ করা থাকে। কোত্থেকে পাইছে? হিস্টোরিক ডাটা থেকে পাইছে। তাহলে ছোট এম কি? ছোট এম হলো গিয়ে একটা নির্দিষ্ট কিলোমিটার, মানুষ দুর্ঘটনা ঘটতে হলে তো ট্রাভেল করতে হবে তো। তুমি যদি আজকে ট্রাভেল না করো, রাস্তায় না বার হও, তাহলে রাস্তায় মারা যাবে না, একদম 100% তুমি গ্যারান্টি। রাস্তায় নামলেই একটা সম্ভাবনা হয়, প্রতিদিন তো মরা যাচ্ছে তো, সবাই তো আর মরে না, কারণ তার মানে কারো কারোর জন্য এটা সম্ভাবনা হয়ে যায়, আর প্রকৃত সম্ভাবনা। তো এখন হলো গিয়ে সম্ভাবনা বাড়ে কমে কিভাবে? যত বেশি ট্রাভেল করবা তত বেশি তোমার সম্ভাবনা হবে দুর্ঘটনার। তাহলে তুমি একটা অ্যাভারেজ রেট এস্টাবলিশ করা যদি, তাহলে ছোট পি হইল গিয়ে প্রতি কিলোমিটারে ট্রাভেল করার জন্য সম্ভাবনা কত, এটা হলো সেই পি। প্রতি কিলোমিটারে ট্রাভেল করার যদি তুমি সম্ভাবনা জেনে ফেলো ডাটা থেকে, তাহলে এম হচ্ছে হলো প্রতি কিলোমিটারের সম্ভাবনা হলো পি। কত কিলোমিটার চালাইছো সেটা দিয়ে গুণ দিলেই তো তোমার অ্যাভারেজ রেটটা চলে আসবে একটা। এটা হলো পার কিলোমিটারের সম্ভাবনা। তাহলে এম হলো অ্যাভারেজ রেট। তাহলে কত কিলোমিটার চালাচ্ছ? প্রতি কিলোমিটারে এত হয়, এত কিলোমিটার চালাইছি, তাহলে গড়ে এত কিলোমিটার চালাইলে আমার অ্যাক্সিডেন্ট ঘটার স্বাভাবিক রেটটা হলো এটা। এই স্বাভাবিক জানলে পরে অস্বাভাবিক কিনা সেটা টেস্ট করে আমরা বের করে ফেলতে পারি। এনিওয়ে, এটা তোমার জাস্ট ছোট ইকুয়েশন, খেয়াল রাখলেই হবে। তো এইবার আসো আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি। এখানে বলছে একটা ড্রাইভার প্রতি বছর গড়ে 5,000 কিলোমিটার গাড়ি চালায়। আর বলতেছে প্রবাবিলিটি অফ হ্যাভিং অ্যান অ্যাক্সিডেন্ট ইন 100 পার 200 মিলিয়ন ভেহিকেল কিলোমিটার। অর্থাৎ এই যে ভেহিকেল কিলোমিটার, বুঝতে পারছো তো, একটা গাড়ি যদি সে 5 মিলিয়ন যায়, তো এরকম তো অনেক গাড়ি আছে, তো সব গাড়ি মিলেই তো অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য হলো ভেহিকেল কিলোমিটার। একটা ড্রাইভারের জন্য 5,000, তা ড্রাইভার তো রাস্তার মধ্যে অনেক আছে। তাহলে ওই জায়গার রাস্তার ভেহিকেল কিলোমিটারের 200 মিলিয়ন যদি চলে, তাহলে 100টা দুর্ঘটনা ঘটে। তাহলে সম্ভাবনা যদি আমি বের করতে চাই, পি, পি মানে প্রবাবিলিটি, পি প্রবাবিলিটি 100টা হয় 200 মিলিয়নে, ভাগ দিলাম, এই হলো তার প্রবাবিলিটি পার কিলোমিটারে। খেয়াল রাখবা, সে চলছে কতগুলি, 5,000 কিলোমিটার। তাহলে কত বছর চলবে বলতেছে? 25 বছর ধরে যদি চলে, তাহলে তার জীবনে দুইবার অ্যাক্সিডেন্ট হবে, এটা সম্ভাবনা বের করো। অ্যাটলিস্ট ওই ড্রাইভারটা এই রেটে যদি চালায়, 25 বছর চালালে তার দুইটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কত? বুঝতে পারছো? তাহলে তুমি প্রথমে প্রবাবিলিটি রেটটা বের করে ফেললা, তারপরে প্রতি বছর চালায় 5,000 কিলোমিটার, 25 বছরে এত হাজার কিলোমিটার। তো পার কিলোমিটার যদি এইটা হয় প্রবাবিলিটি, ওই যে ইকুয়েশনটা খেয়াল আছে তো, এম কত টোটাল জানলা, প্রবাবিলিটি জানলা, তাহলে অ্যাভারেজ রেটটা পেয়ে যাবা, এম পেয়ে যাবা। এম ইকুয়ালস টু প্রবাবিলিটি অ্যান্ড টোটাল ট্রাভেল ডিস্টেন্স। তাহলে এম যদি পেয়ে যাও, আর হচ্ছে হলো অ্যাটলিস্ট দুইটা অ্যাক্সিডেন্ট, আর জানো, ও এটা খেয়াল রাখবা, অ্যাটলিস্ট দুইটা। কেউ দেখি বুঝতে পারছো কিনা বলো তো দেখি, অ্যাটলিস্ট দুইটা মানে কি? কেউ বলতে পারবা? অ্যাটলিস্ট দুইটা অ্যাক্সিডেন্ট। বছরে দুইটা। অ্যাটলিস্ট কথাটা যে দিছে, অ্যাটলিস্ট তার মানে কি তিনটাও হইতে পারে, চারটেও হইতে পারে, ন্যূনতম তোমার দুইটা অ্যাক্সিডেন্ট হবে।
হ্যাঁ, এই জায়গাটা একটু বুঝো কিন্তু। তার মানে এরকম তোর চারটা, পাঁচটা, একশোটাও হইতে পারে, কিন্তু অন্তত দুইটা তোমার হবে। এটা সম্ভাবনা কত? তাহলে এখানে যেটা বের করতে হবে যে এক হইল গিয়ে 100% সম্ভাবনা। তো ওর দুইটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা যদি অ্যাটলিস্ট বের করতে চাই, তাহলে আমি বলবো তার একটাও দুর্ঘটনা ঘটবে না, তার সম্ভাবনা কত? একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, তার সম্ভাবনা কত? তাহলে আমি এক এক হলো 100% অ্যাক্সিডেন্টে মারা যাবে সে। একের থেকে, যেটা 100%, তার থেকে যদি আমি শূন্য অ্যাক্সিডেন্ট কয়টা হবে তার প্রবাবিলিটি বিয়োগ দেই, এবং একটা অ্যাক্সিডেন্ট বিয়োগ দিই, তাহলে থাকবে হলো দুইটা অ্যাক্সিডেন্ট অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট তার মানে এখানে এইটা বিয়োগ দেওয়ার পর যেটা থাকবে সেটা দুইটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, তিনটা হওয়ার সম্ভাবনা, চারটা হওয়ার সম্ভাবনা। তো সেই জন্য এই জায়গায় 1 - প্রবাবিলিটি অফ 0, প্রবাবিলিটি অফ 1 বিয়োগ করতে হবে। তো তুমি তো সব পেয়ে গেছো। তো এই ইকুয়েশনের দরকারটা হয় কি, আর এবং এম। এম তো এখান থেকে পেয়ে গেছো, এখন এগুলির মধ্যে শুধু বসায় দাও। বসায় দিয়ে বিলি বন্টন করলে এই সেই প্রবাবিলিটি। পরেরটা দেখো, এখানে একটা মোড়ের স্ট্যাটিস্টিক্স দিছে যে এই বছরগুলিতে এতটা করে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমাকে বলছে, এবার অ্যাটলিস্ট বলে নাই, চারটা অ্যাক্সিডেন্ট হবে, এটা হলো আর। তো হলো আর চারটা অ্যাক্সিডেন্ট হবে ওই প্রতি বছর, ওইটা সম্ভাবনা কত? তাহলে ইকুয়েশনের মধ্যে একটা এম লাগে, আর পেয়ে গেছো। এই যে ইকুয়েশনটার মধ্যে এম লাগে আর আর লাগে, আর তো হলো চারটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা। এম হইলো গড়, খেয়াল আছে কিনা, অ্যাভারেজ রেট। তাহলে 3 বছরের ডাটা জানো, 3 বছরের গড় করো, তাহলে 6 পাবা। এম হয়ে গেল 6, আর হলো 4, তাহলে বসাই দাও। এটা হলো তার সম্ভাবনা। এর পরেরটা হলো গিয়ে টেস্ট করা, কাই স্কোয়ার টেস্ট। যে দুর্ঘটনাগুলি ঘটছে এটা দৈব নাকি ডিটারমিনিস্টিক, এটা ন্যাচারাল না ইনক্রিমেন্টাল, এটা বাই চান্সে হয়েছে নাকি হওয়ারই কথা। হ্যাঁ, এটা টেস্ট করার জন্য এই ফর্মুলাটা খেয়াল রাখবা, কাই স্কোয়ার। এটার মধ্যে আছে কি? আছে হলো ও মানে অবজার্ভ, মানে এই যে এটা যেমন অবজার্ভ করছে। 92 সালে কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে? 3টা। অবজারভেশন, এগুলি হলো অবজারভেশন। আর 4টা অ্যাক্সিডেন্ট হবে ভবিষ্যতে, ওইটা হলো এক্সপেক্টেড ভ্যালু। ই হলো এক্সপেক্টেড ভ্যালু, ও হলো অবজার্ভ ভ্যালু, ই হলো এক্সপেক্টেড ভ্যালু, তার স্কোয়ার ডিভাইডেড। তাহলে এইবার লক্ষ্য করে দেখ, এই ছোট্ট একটা ইকুয়েশন, এটা খেয়াল রাখলেই হবে। কাই স্কোয়ার টেস্ট, এটা স্ট্যাটিস্টিশিয়ানরা বের করছে, করে বলতেছে। একটু মিউট করে ফেললো ভাই, মাঝে মাঝে তাকাবা, মাঝে মাঝে তাকাবা। মিজানুর, একটু মিউট করে রাখো ভাই, কাজ তো করতেছে না মনে হচ্ছে। তো ও হইলো অবজার্ভ, এটা তুমি জানতে পারবা ভ্যালুটা। আর ই হইলো প্রবাবিলিটি থিওরি দিয়ে এক্সপেক্টেড কত হইতে পারে, এইটারই এই ভ্যালু এখানে একটা বের হবে, এস্টিমেটেড ভ্যালু বের হবে। আর স্ট্যাটিস্টিশিয়ানরা অনেক কষ্ট করে আল্লাহর যে রুলগুলি পৃথিবীতে পাঠাইছে, তারা ওই কোডগুলিকে ব্রেক করে র্যান্ডম হইলে তারা এই ভ্যালুটা বের করছে। কিন্তু আল্লাহ এত বেশি এটাকে কমপ্লেক্স করে দিয়ে রাখছে, তো সেই জন্য তখন সায়েন্টিস্টরা এটার কাছাকাছি গিয়ে বলতেছে, ভাই আমি একটা ভ্যালু দিলাম, দেখতে পাইছি প্রকৃতি চলতেছে এই ভ্যালুর মধ্যে, এই ভ্যালুর মধ্যে যদি ন্যাচারাল হয় এই ভ্যালুর ভিতরে থাকতে হবে, আর যদি এটা ভ্যালুর ভিতরে না থাকে তাহলে এটা
মানুষের ভুলের জন্য হচ্ছে, এটা তখন নেচার থাকবে না, এটা হিউম্যান হয়ে যাবে। কিন্তু এখানে আল্লাহ আবার অনেকভাবে এটা বৈচিত্র্য নিয়ে আসছে। তখন সায়েন্টিস্টরা এই বৈচিত্র্যটাকে অ্যাড্রেস করার জন্য একটা ডিগ্রি অফ কনফিডেন্স, ডিগ্রি অফ ফ্রিডম, এই যে এই যে ডিগ্রি অফ ফ্রিডম আর ডিগ্রি অফ কনফিডেন্স। কনফিডেন্স মানে অনেক সময় আমরা কথা বলি না, ভাই কালকে বৃষ্টি হবে, তখন বলে যে ভাই হবে, তো বুঝলাম কত পার্সেন্ট সম্ভাবনা, তো অনেক সময় ভুলে যায় 70% সম্ভাবনা আছে, 80% সম্ভাবনা আছে। এই যত তুমি কমাতে থাকবা, 95% সম্ভাবনা আছে, 98% সম্ভাবনা আছে, তাহলে তোমার কিন্তু অনেক তথ্য উপাত্ত লাগবে। কারণ তোমার ফোরকাস্টটা তুমি অনেক রিলায়েবল করতে চাচ্ছ। তো সায়েন্টিস্টরা সেই কারণে একদম 98% যদি সম্ভাবনার কথা বলতে চাই, তাহলে ভ্যালুটা কত হবে, এটা 95% যদি হয় তাহলে এটার ভ্যালুটা কত হবে, আল্লাহর ভ্যালুটা কত হবে, অথবা 90% কনফিডেন্সে যদি বলতে চাই ভ্যালু, এই জন্য একটা টেবিল দিয়ে দিছে। তো তোমার ওইসব হিসাব নিকাশ করা দরকার নাই, আমি অঙ্কের মধ্যে বলে দিব, তুমি টেস্ট করো 95% লেভেল অফ সিগনিফিকেন্স, তো এটার করসপন্ডিং ভ্যালুটা আমি দিয়ে দিব, তুমি সেটা ব্যবহার করে এই এস্টিমেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করবা। তাহলে এবার দেখো, একটা অঙ্ক করি আমরা। একটা মোড়ের মধ্যে 1 বছরে 20টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন এই অ্যাক্সিডেন্ট দেখে, এটা একটা প্রায়োরিটি ইন্টারসেকশন ছিল, মানে কোনো সিগন্যাল ছিল না, যে আসতো দেখে শুনে পার হতো। কিন্তু এই অ্যাক্সিডেন্টের কথা বিবেচনা করে অর্ডারলি মুভমেন্ট করার জন্য ট্রাফিক সিগন্যাল নিয়ে আসলো। এটা খরচ গেছে না? আমাদের দেশে তো খালি বসায়, কাজও করে না, দায়বদ্ধ হয় না, কিন্তু এই যে সিগন্যালটা বসাইলো জনগণের পয়সা দিয়ে, উন্নত বিশ্বে এটার একটা হিসাব নেবে। বসালেন যে কাজ হয়েছে, সে তখন ডাটা নিবে, ডাটা নিয়ে বললো হ্যাঁ ভাই এই বছর 8টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের দেশে হলে হ্যাঁ অনেক উন্নতি হয়েছে, বুঝাই যাচ্ছে। কিন্তু বাইরের দেশে হলে বলবে না, অ্যাক্সিডেন্ট, তুমি যদি এটা নাও দিতা, এই যে ট্রাফিক সিগন্যাল যদি নাও দিতা, দৈব ভাবেও কিন্তু কমতে পারতো, 18টা হইতে পারতো, 16টা হইতে পারতো, এটা 22ও হইতে পারতো, এটাই তো প্রকৃতি। মানে তুমি কিছু না করলেও পরের বার যে খালি বাইরেই যাবে ভুল, খালি শুধু বাড়তে থাকে, তাহলে এটা আর প্রাকৃতিক সিস্টেম থাকলো না। বারে কমে বারে কমে একটা রেঞ্জের মধ্যে থাকে, হ্যাঁ গড়ের কাছাকাছি থাকে, অ্যাবনর্মাল ভ্যালুও থাকে। সো তোমাকে স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করতে হবে এই যে কমছে, এটা সিগনিফিকেন্ট স্ট্যাটিস্টিক্যালি, ম্যাথমেটিক্যালি দেখাইলে হবে না। কারণ তুমি এই সিগন্যাল না বসাইলেও তোমার কিন্তু দুর্ঘটনা কমতো। কিন্তু ওই কমাটা হয়তো ন্যাচারাল কমা, কিন্তু তোমারটা ন্যাচারাল যে না, এটাই বুঝাও। তো তুমি বলবে আমি কাই স্কোয়ার টেস্ট করি, এটা বিফোর, এটা হলো আফটার। তাহলে দেখো, এ হইলো আফটার, বি হইলো বিফোর, তার মানে এই জায়গায় ছিল অবজার্ভ এক্সপেক্টেড, এটাকে চেঞ্জ করে এখানে বলছে অবজার্ভ মানে হলো আফটার, আফটার। আর বিফোর হচ্ছে হলো এই যে দেখো, এই বি হলো বিফোর ইমপ্রুভমেন্ট, এ হলো আফটার ইমপ্রুভমেন্ট। এবং নাম্বার অফ এক্সপেক্টেড, অর্থাৎ তুমি যদি কোনো ট্রিটমেন্টও না দাও, তাহলে দুর্ঘটনাটা কয়টা হতে পারতো সেটা বের করতে পারো। তুমি যে জায়গায় সিগন্যাল লাগাইছো, তার পাশে আরেক জায়গায় সিগন্যাল লাগাও নাই, ওখানে যে দেখো কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে আগের বছর তুলনায়, সেখান থেকে একটা রেশিও তুমি বের করে নিয়ে আসবে। এই রেশিওটাকে বলা হয় সি। এই যে সি মানে হলো জেনারেলি অ্যাক্সিডেন্ট ট্রেন্ড, এটা কোনো ট্রিটমেন্ট করো নাই, কিছু করো নাই, কিন্তু ওইখানে দেখতে পাচ্ছ গতবার এই ছিল, পরের বছর এইটা হচ্ছে, তাহলে একটা ফ্যাক্টর পাইলা। তুমি যদি সিগন্যাল যদি না দিতা, তাহলে তোমারও ওই সি ফ্যাক্টর অনুযায়ী, যেহেতু একই এলাকা,
ওরকম হইতো, তো এটা কি বলা হয়? এক্সপেক্টেড। বুঝতে পারছো? এক্সপেক্টেডটা অর্থাৎ যেটা হবে এই জায়গায় ই ভ্যালুটা, সেটা হলো বিফোরে যেটা ছিল গত বছর, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে পরেরটা তুমি এক্সপেক্ট করবা, প্রবাবিলিটি এটা। সো এখানে সেইটাই দেওয়া হয়েছে। এ হইল আফটার, বি হইল গিয়ে বিফোর, বিফোরে 20টা ছিল, আফটারে 8 হলো। তাহলে এক্সপেক্টেড কত হওয়ার কথা ছিল? এক্সপেক্টেড হওয়ার কথা ছিল, আমি এই বছর পাইছিলাম, গত বছর পাইছিলাম 20, সিগন্যাল বসানোতে 8 হয়েছে। আমি যদি সিগন্যাল না বসাইতাম, তখন বলতেছে এই জায়গায় বলে দিছে যে জেনারেল ট্রেন্ড অবজার্ভড ওয়াজ, অর্থাৎ কোনো ট্রিটমেন্ট না করলে জেনারেলি অ্যাক্সিডেন্টটা কত পার্সেন্ট ইনক্রিজ করছিল? 10%। ওই এলাকায় অন অ্যাভারেজ 10% অ্যাক্সিডেন্ট ইনক্রিজ করছে। তার মানে গত বছর যা হয়েছে তার থেকে 10% বেশি হবে। এই যে সি হচ্ছিল 1.1, তাহলে 20টার জায়গায় এই যে 20 গুণন 1.1, এটা হওয়ার কথা ছিল, এক্সপেক্টেড হইছে 8। স্কোয়ার করলাম, ভাগ দিলাম, এই ভ্যালুটা পাইলাম। তোমাকে টেস্ট করতে বলছে কত? 5% লেভেল অফ সিগনিফিকেন্স। অন্য ভাষায় এটাকে বলা হয় 95% কনফিডেন্স লেভেল। একই জিনিস, 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এটাও স্ট্যাটিস্টিশিয়ানদের ভাষা, অথবা 95% লেভেল অফ কনফিডেন্স লেভেল। তো ওরা দিয়ে দিছে এই ভ্যালুটা, যে এই নেচার যদি ফলো করতো, তাহলে আমরা অনেক টেস্ট করে দেখছি, এই 5% যখন হয়, এই কনফিডেন্স লেভেল 95% যখন কনফিডেন্স লেভেল হয়, তখন এই ভ্যালুর মধ্যে প্লাস মাইনাসের মধ্যে থাকার কথা। তোমার কত আসছে? 8.95। ওইটা তো অনেক রেঞ্জের বাইরে, এটা প্রাকৃতিক জিনিস না, এটা র্যান্ডম না, কিছু না কিছু এমন করা হয়েছে যেই কারণে এই অ্যাবনর্মাল ভ্যালুটা আসছে। কি করছেন? সিগন্যাল বসাইছি, ও তাহলে ঠিকই আছে, তো আপনার সিগন্যালটা কাজ দিছে। তো তখন তুমি কমেন্টটা লিখবা যে এস্টিমেটেড এই যে ভ্যালু, সরি, এই যে এস্টিমেটেড এই ভ্যালুটা ইজ গ্রেটার দেন 3.84। তারপরে বলবা অ্যাজ যে এটা গ্রেটার, দেয়ার ইজ এ strong evidence that the improvement in junction design was effective। জনগণকে বলবা ভাই, স্ট্যাটিস্টিক্স এর থেকে আমি দেখতে পেলাম এটা ইমপ্রুভ করছে এবং এটা ইফেক্টিভ হয়েছে, এবং এটা নট মেয়ারলি ডিউ টু চান্স, দৈবভাবে হয় নাই। আমি ইঞ্জিনিয়ার ফিল্ডে গেছি, টাকা খরচ করছি, এবং ইমপ্রুভমেন্টটা সিগনিফিকেন্ট হয়েছে, এটা নট বাই চান্সে হয়েছে। তাহলে এটা হলো গিয়ে স্ট্যাটিস্টিশিয়ানদের ভ্যালুর সাথে এটা উল্লাখ। যদি তোমার ভ্যালুটা এরকম হইতো, 2.9 হইতো, তুমি উল্টা লিখতা যে এই পয়সা যেটা খরচ করছি এটা ইফেক্টিভ হয় নাই, এটা দৈবভাবে কমা, এটা না দিলেও দৈবভাবে এটা কমার সম্ভাবনা ছিল, সুতরাং সিগনিফিকেন্ট হয় নাই। ভাই আপনার জবাবদিহি করতে হবে, অথবা ইমপ্রুভ করতে হবে আপনার জ্ঞানের। আমি আর এটা করালাম না, একই জিনিস, ছোট ছোট অঙ্ক তো। এটা হলো লেস হয়েছে, এই যে দেখো, এটা 99% কনফিডেন্স লেভেলে বলছিল, তো সেটা না 6.63, আর হিসাবটা আসছে কম। তাহলে তুমি বলো কম আসছে স্ট্যাটিস্টিশিয়ান থেকে, তাহলে তো র্যান্ডমের মধ্যে। তাহলে ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট ডিফারেন্স ইন অ্যাক্সিডেন্ট রেট ডিউরিং দ্য পিরিয়ড মাইট হ্যাভ বিন অ্যারাইজেন ডিউ টু চান্স। আপনার কিছু করার জন্য এটা হয় নাই রে ভাই, এটা র্যান্ডমলি হয়েছে। কেন? স্ট্যাটিস্টিশিয়ানরা যে ভ্যালুটা বের করছে সেটা তো প্রকৃতির থেকে বের করছে, আপনি প্রকৃতির ভিতরেই আছেন। ফাইনালি
এই জায়গাটার মধ্যে আমি একটা ছোট্ট ডেফিনেশন লিখতে দিব। এইটাকে বলা হয় এক্সিডেন্ট, এই যে রোড সেফটি ম্যানেজমেন্টের একটা অ্যাপ্রোচ আছে, এই অ্যাপ্রোচটাকে বলা হয় 3E অ্যাপ্রোচ। তো আমি যদি বলি রাইট শর্ট নোট অন 3E অ্যাপ্রোচ ইন অ্যাক্সিডেন্ট অর রোড সেফটি ম্যানেজমেন্ট, তখন তুমি প্রথমেই বলবা 3E স্ট্যান্ডস ফর, কি বুঝায়? স্ট্যান্ডস ফর ইঞ্জিনিয়ারিং, এডুকেশন অ্যান্ড এনফোর্সমেন্ট, and represents a comprehensive strategy to improve road safety. কম্প্রিহেন্সিভ মানে ব্যাপক ভাবে একটা উদ্যোগ, যেটার মধ্যে রাস্তার ডিজাইন থাকবে খুব সেফ, যারা ব্যবহার করবে তাদেরকে স্কুল থেকে আরম্ভ করে এডুকেশন দিতে হবে, যারা ড্রাইভার হবে তাদেরকে স্পেশাল এডুকেশন এবং অ্যাওয়ারনেস দিতে হবে, মানলে কি লাভ হবে, তা না মানলে কি জরিমানা হবে, এবং সেটা কমপ্লাই করার জন্য পুলিশ নিয়োগ করতে হবে। এই তিনটা প্যারালাল যখন চলে একটা সোসাইটিতে, তখন দুর্ঘটনাটা ধাপে ধাপে কমে যায়। এটাকে এক প্যারালাল হতে হবে, এটা একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি। বুঝতে পারছো? এতটুকু লিখলেই হবে তোমাদের। হুম, এতটুকু লিখলে হবে। হোয়াট ডাজ ইট মিন বাই 3E অ্যাপ্রোচ অফ রোড সেফটি ম্যানেজমেন্ট? তখন বলবা এটা মিন করে ইঞ্জিনিয়ারিং, এডুকেশন অ্যান্ড এনফোর্সমেন্ট, এবং এটা একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ রোড সেফটি। আর একটা ক্লাস নোট তোমাদেরকে দেওয়া হয় নাই, সেটা আমি শেষে দেখাবো, একটা ছোট্ট প্যারা, এটা আমি আজকে ক্লাস নোটটা দিয়ে দিব। তার আগে তোমাদের সিলেবাসে আরেকটা জিনিস আছে, ফ্রি ট্রাফিক প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। কেউ কেউ বলতে পারবা ফ্রেট ট্রাফিক কি জিনিস? ফ্রেট ট্রাফিক, আচ্ছা তাহলে আমি বলে দেই। রাস্তায় অনেক গাড়ি চলে, বেশিরভাগই হলো প্যাসেঞ্জারকে ক্যারি করে, কিন্তু কেউ যদি মাল পরিবহন করে, যেমন ট্রাক, এটাকে তখন বলতে হবে কার্গো ট্রাফিক বা ফ্রেট ট্রাফিক। যেই প্লেনে মাল নেয় সেটাকে কার্গো প্লেন বলে। সো আমাদের ট্রাক সবগুলি হচ্ছে হলো ফ্রেট ট্রাফিক, ফ্রেট মানে হলো মাল। তাহলে তার, আমরা সব জায়গার মধ্যে খালি প্যাসেঞ্জার গাড়িগুলি নিয়ে চিন্তা ভাবনা করি, তার দুর্ঘটনা, তা কেমনে কমানো যায়, প্রোডাক্টিভিটি, কিন্তু পুরো পৃথিবী কিন্তু এইটার দিকে বেশি নজর দেয়। ওইটা প্যাসেঞ্জার তো আছেই, কিন্তু অর্থনীতির উন্নয়নের জন্য দরকার হলো এই যে ফ্রেট ট্রাফিক ম্যানেজমেন্ট। আমরা এটাকে একদম ইগনোর করি এবং মিলাই দিই, মিলেমিশে যায়। ফ্রেট ট্রাফিক কিন্তু তার ওজন বেশি, চলে ধীরে ধীরে, এর কি বলবো, ওভারলোডিং বেশি হয়, রাস্তার ক্ষতি করে বেশি। তারপরে রাস্তার মধ্যে যে স্লোপ দেয়, সেই স্লোপে অনেক উঁচু লোড করে নিলে সে উল্টায় যায়, কারণ টিল্ট হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তো এই সব কারণে পুরো পৃথিবী এটাকে ডেডিকেটেড করে ফেলছে, স্বতন্ত্র করে ফেলছে। আমাদের দেশে আমরা এটা করি না। তো এখানে এই রিলেটেড তোমাকে কয়েকটা জিনিস ধরাই দিচ্ছি, অত কিছু মনে রাখার দরকার নাই, যে এইটার আওতায় কি কি জিনিস থাকে, কি কি ইস্যু থাকে। যে প্ল্যানিং, ফ্রেট প্ল্যানিং, এই প্ল্যানিংটা করতে গেলে রুট অপটিমাইজ করতে হয়, মানে যেই পথ দিয়ে গেলে সবচেয়ে সস্তায় নেওয়া যাবে, নট নেসেসারিলি যে এটা রাস্তা দিয়েই যেতে হবে, এটা পানি পথে বা রেল পথে যেটাই হোক, সস্তায় নেওয়া যায় কিনা। তাহলে ভোগ্যপণ্য
অথবা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল যদি সস্তা হয়, ফিনিশ প্রোডাক্টটাও সস্তা হবে, মানুষও কনজিউম করবে সস্তায়, অর্থনীতিও তাড়াতাড়ি আগায় যাবে। আমি যদি আন্তর্জাতিক বাজারেও যদি ঢুকি সস্তায়, তাহলে আমি কম্পিটিটিভ এজ পাবো। অন্য মানুষও একই প্রোডাক্ট নিয়ে আসবে বাজারে, তুমিও যখন কিনো ভালো এবং দামে কম। দাম কমাতে গেলে তো তোমার ট্রান্সপোর্টেশনটাকে একদম রেডি রাখতে হবে ফ্রেটের জন্য। তাহলে রুটটা অপটিমাইজেশন, এই কথাটা লিখবা। আমি যদি বলি রাইট ডাউন দ্য কি অ্যাসপেক্ট অফ ফ্রেট ট্রান্সপোর্ট প্ল্যানিং, তাহলে তুমি লিখবা রুট অপটিমাইজেশন, দেন জোনিং অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং। আমরা ইন্ডাস্ট্রিয়াল এলাকা অথবা ট্রেন, প্লেন, অথবা ফেরি, অথবা টার্মিনাল, কোথাও প্যাসেঞ্জারের যা উঠানামার জন্য জায়গা রাখি, কিন্তু ওই ফ্রেইটের জন্য সাধারণত রাখি না। যে কারণে ট্রাক টার্মিনালগুলি দেখবা যেখানে সেখানে হয়ে যাচ্ছে। সো এটাকে জোনিং করতে হয়। যেহেতু ট্রাক একটা হেভি গাড়ি, তার জায়গা লাগে বেশি, সে লোডিং আনলোডিং করতে অনেক সময় লাগে, বাসে নয় যাত্রী 1 মিনিটে উঠে যায়, কিন্তু একটা ট্রাক যদি রাস্তার মধ্যে দাঁড়ায় ভেজাল হয়ে যাবে তো। সেই কারণে বলবা জোনিং অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, মানে ভূমি ব্যবহারের একটা প্ল্যান করতে হয়, যে এটা হলো কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ও তাহলে এটার পাশে একটা ভূমি ব্যবহার করতে হবে ট্রাক টার্মিনাল করে। এটা একটা কি কমলাপুর রেল স্টেশন, এখানে তো কার্গো আসে, তাহলে যাত্রীর জন্য সব আয়োজন করতেছি, তাহলে জিনিসপত্র যে আসবে সেই ট্রাকগুলি দাঁড়াবে কোথায়, সে কোন রাস্তা দিয়ে যাবে, এটাকে বলে ল্যান্ড ইউজ প্ল্যানিং। দেন অ্যাকর্ডিংলি ইনফ্রাস্ট্রাকচারটা সেইভাবে ডেভেলপ করতে হবে। আমরা কিন্তু এখনো সেই ফোকাসটা দিই, যে কারণে মিক্সড আপ হয়ে আছে, কিন্তু বাইরে ডেডিকেটেড ফ্রেট লেন করে ফেলতেছে। ইভেন ট্রেনের মধ্যেও যেই লাইন দিয়ে আমাদের প্যাসেঞ্জার ট্রেন যায়, সেই লাইন দিয়ে আবার কার্গো বা কন্টেনার ট্রেন যায়। আর কার্গো কন্টেনার ট্রেন তো স্লো যায়, তাহলে মেইন লাইনের প্রোডাক্টিভিটি খেয়ে ফেলতেছে না। সো তাকে যদি আলাদা করা যায়, তাহলে রেলের মেইন লাইনের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, রাস্তার প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। অ্যাসপেক্টটা কি, স্বতন্ত্র আমি ফ্রেট লাইন তৈরি করব, যেখানে টার্মিনাল হবে, সেখানে ইন্টারমোডাল ফ্যাসিলিটি দিব। যেমন ধরো আমাদের চিটাগাংয়ে আছে পোর্ট, আছে চিটাগাংয়ে, মংলায় আছে পোর্ট, শিপ দিয়ে আসলো, এই শিপের কন্টেনারটা ট্রাকেও যেতে পারে, ট্রেনও যেতে পারে, আবার পানিপথেও কিন্তু আভ্যন্তরীণ নৌরুট দিয়ে আসতে পারে। এটাকে বলা হয় ইন্টারমোডাল ফ্যাসিলিটিস। এই যে দেখো লেখা আছে রোড, রেল, সি, এইটা মাল্টিমোডাল কানেক্টিভিটি দিতে হবে তোমাকে। খালি একটা টার্মিনাল করলে হইলো না, টার্মিনালের কানেক্টিভিটি ফাইনালি যে যাবে, যেমন রেলের আছে চিটাগং থেকে কন্টেনার এনে কমলাপুর নিয়ে আসে, কিন্তু ব্যবহার তো হবে ইপিজেড এর মধ্যে। উন্নত বিশ্ব হলে এই মেইন লাইন থেকে একটা ব্রাঞ্চ লাইন করে ইপিজেড এ ঢুকাই দিত, কমলাপুরে আনতো না কিন্তু। অথবা স্পেশাল ইকোনমিক জোনগুলি যেখানে হচ্ছে, ওরা খালি রাস্তা দিয়ে কানেক্ট করছে, আর বাইরে রেলকে বলতো এই তোমার মেইন লাইন থেকে একটা ব্রাঞ্চ লাইন এখানে ঢুকাই দাও। তাহলে মাল্টি মোডাল কানেক্টিভিটি হয়ে যেত, পোর্টেড কন্টেনার উঠতো, সরাসরি ফ্যাক্টরির ভিতরে ঢুকে যেত। এগুলিকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্ল্যানিং ইস্যুস। এবং আমাদের দেশের মনে করো চিটাং থেকে বড় একটা ট্রাক হইলো, এখন ভিতরে আহ, আগামসি লেনে যাবে, এই চিকন, মানে একটা ট্রাক কি একটা ঠেলা গাড়ি ঢুকলেই তো যেতে পারে না। তাহলে আসলো তো ট্রাকে, যাবে তো পুরান টাউনের হোলসেল মার্কেটে অথবা গোডাউনে, এই তখন আবার ছোট ছোট ট্রাকই করে। যতবার হ্যান্ডেল হবে ততবার চুরিধারি হয়, কোয়ালিটি নষ্ট হয়, গাড়ির সংখ্যা বাড়ে।
সো বাইরে এগুলিকে ল্যান্ড ইউজ প্ল্যান করে এই লাস্ট মাইল ডেলিভারিটা শেষে, যে একদম আমি কিছুক্ষণ আগে বললাম বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্রাঞ্চ লাইন দেওয়া, এরকম তুমি ঘিঞ্জি এলাকায় কি দিয়ে ঢুকবা এগুলিরও কিন্তু কানেক্টিভিটিটা সলিউশনটা দিয়ে দিতে হয়, অথবা বলতে হবে নাইট টাইম ডেলিভারি হবে ওই জায়গার মধ্যে। হ্যাঁ, নাইট টাইম ডেলিভারি তো অন্য ব্যবহারকারী থাকবে না, তাহলে তুমি ঢুকতে পারবে। এগুলো হলো প্ল্যানিং ইস্যু। আর দরকার নাই এই জায়গাটা লেখার। এরপরে হলো আগেরটা কি ছিল, এই যে কি অ্যাসপেক্ট অফ ফ্রেট ট্রাফিক প্ল্যানিং, আর পরেরটা হলো ম্যানেজমেন্ট, খেয়াল রাখবা। তাহলে লোড ম্যানেজমেন্ট, আমাদের এখানে ট্রাকের মধ্যে মাল ঢুকাতে ঢুকাতে কোথায় নিয়ে যায়, ট্রাক নিজেও ভেঙে যায়, হুইল ভেঙে যায় এবং রাস্তাকেও ভেঙে ফেলে। সুতরাং ট্রাফিক ম্যানেজমেন্ট যদি করতে চাই, ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান করলাম, এখন ট্রাক আসলো, ট্রাকের মধ্যে লোড ম্যানেজমেন্ট করতে হবে এবং এই ট্রাকগুলির তথ্য উপাত্ত রাখতে হবে, কারণ এগুলি ইকোনমিক কর্মকাণ্ডের সাথে জড়িত। জিপিএস গাইডেড হয় বাইরে, এগুলি ট্র্যাক করে। আমাদের দেশে প্রায় দেখবা চট্টগ্রাম থেকে ট্রাক রওনা দিচ্ছিল, কাভার্ড ভ্যান মাঝপথে তাকে নিয়ে গার্মেন্টসের কাপড়গুলি সন্ত্রাসীরা নিয়ে গেছে। বাইরে কিন্তু কোনো ট্রাক হইলেই তাকে জিপিএস ট্র্যাকিং এর মধ্যে রাখে, সাথে সাথে ধরে ফেলা যায়। সো তার মানে আমরা ম্যানেজমেন্টের কোনো ইস্যু নাই, এটা অর্গানিক্যালি যে যেইভাবে ডেভেলপ করে ফেলছে সেইভাবে ডেভেলপ হচ্ছে আর কি। কিন্তু সায়েন্স দিয়ে ডেভেলপ করে যে ম্যানেজমেন্টটা সেটা নাই, ন্যাচারাল ডেভেলপমেন্ট। তারপরে ওই যে ভেহিকেল ফ্লিট ম্যানেজমেন্ট, ফ্লিট ম্যানেজমেন্ট মানে হচ্ছিল ছোট বড় সবকিছু মিলিয়ে। হ্যাঁ, যেমন ধরো বাসের যদি ফ্লিট ম্যানেজমেন্ট বলা হয়, আমাদের দেশে দেখবা একটা কোম্পানি, সে সালসাবিল কোম্পানি, এক রকম সাইজের বাস, কিন্তু তুমি যদি হিসাব করে দেখো, সায়েন্স যদি খাটাও, যে পিক আওয়ারে একরকম চাহিদা থাকে, রাত 10টার সময় অন্য চাহিদা। 10টার সময় একটা সালসাবিলের বাস দেখবা 4 জন যাত্রী নিয়ে যাচ্ছে, পুরো বাস ফাঁকা। সেই কারণে রাতের বেলার সার্ভিসটা দিতে চায় না, বলে আমার পোষায় না। আর বাইরে হলো, সরি, সেবা দিতে আসছো, সারাদিনের জন্য দিবা, রাত 2টার সময় একটা ট্যুরিস্ট আসতে পারে, তুমি তাকে নিয়ে যেতে হবে, পোষাবা কিভাবে? তুমি একটা কোম্পানি ফ্লিট ম্যানেজমেন্ট করো, কিছু ডাবল ডেকার রাখো, কিছু রেগুলার রাখো, কিছু মিনি বাস রাখো, কিছু মাইক্রো বাস রাখো। এটা হলো তোমার ফ্লিট, এটা হলো তোমার অ্যাসেট। চাহিদা পরিবর্তন হবে, তার সাথে ম্যাচ করে তুমি তোমার গাড়িটা মোবিলাইজ করবা। এটার নাম হলো ফ্লিট ম্যানেজমেন্ট। তার মানে মালের উপর ভিত্তি করে এই ম্যানেজটা করা, ট্রাকগুলিকে ম্যানেজ করা। সাথে সাথে খেয়াল রাখতে হবে সেফটি ম্যানেজমেন্টটাও লাগবে, যেখানে তার ওজনটা কত হবে, অ্যাবনর্মাল ওজন যেন না হয়। সো দিজ আর দ্য ম্যানেজমেন্ট ইস্যু। আর আগে ছিল প্ল্যানিং ইস্যু, সবকিছু আর লেখার দরকার নেই। ব্যাস এতটুকু জানলেই হবে, যা এত মনে থাকবে না। হুম, তাহলে আমরা মোটামুটি ফ্রেট ম্যানেজমেন্টের অল্প হলেও এটার গুরুত্বটা আমরা বুঝতে পারছি, যে যা কিছু উন্নয়ন সোফার তোমাদের সামনে আগে হয়েছে এখনো হচ্ছে, সব হলো গিয়ে প্যাসেঞ্জার গাড়িকে কমফোর্ট দেওয়ার জন্য। So আমরা বড় মাপের অর্থনীতিতে দিতে চাই, স্বপ্ন হলো সমৃদ্ধ বাংলাদেশ। সমৃদ্ধ বাংলাদেশের জন্য কিন্তু ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার মতো ইনফ্রাস্ট্রাকচার লাগবে, এবং এই ইনফ্রাস্ট্রাকচার গুলির জন্য ডেডিকেটেড রেল লাইন লাগবে, ফ্রেটের জন্য ডেডিকেটেড রুট লাগবে। এখানে আমি যেটা ইগনোর করে গেছি এই জায়গাটার মধ্যে, এটা যদি তোমরা দেখতা যে মডার্ন মডার্ন সিস্টেমগুলি কি কি আসতেছে, এই যে মডার্ন সিস্টেমগুলি,
এটা আসতেছে হচ্ছে হলো যে অটোমেশন। তুমি জানো আমাদের দেশে ট্রাকগুলি যে চলে, এ কিন্তু তুমি যদি নিজেই হিসাব করো, চিটাং থেকে রওনা দিল, তাকে যদি জিজ্ঞাসা করো ভাই কোথায় যাচ্ছ, কই ঢাকা ইপিজেড যাচ্ছি। তো এরকম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যেই এখানে অ্যাট্রাকশন হয়, জেনারেশন হয়। তো বিদেশি এটা দেখছে, আরে আমি এমন ভাবে প্ল্যান করতে পারি, পোর্টের থেকে একটা রাস্তা বানায় দিব যে কোনো একটা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাথে। ট্রাকগুলি সাধারণত ওদিকেই যায়, যেটা আগে বললাম, একটা ইকোনমিক জোনের মধ্যে একটা ব্রাঞ্চ লাইন দিয়ে দেওয়া। তাহলে সরাসরি চিটাগং থেকে ট্রেন দিয়ে এসে মেল লাইন ধরে ঢাকায় ঢুকলো। তারপরে বলবে কোথায় যাব, আমি ঢাকা ইপিজেডে যাব। কোথায় যাব, সাভার ইন্ডাস্ট্রিয়াল পার্কে যাব। কোথায় যাব, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে যাব। ডেডিকেটেড ব্রাঞ্চ লাইন থাকবে। রাস্তাও বাইরে ওরা করে এই কারণে, পৃথিবী অনেক জিনিসপত্র সস্তা করার জন্য মানুষের জ্ঞানও হয়েছে অনেক। তখন বলতেছে আমার এই ট্রাকগুলি মাঝখানে কি থামবে? থামবে না, এটা তার বাস না যে থাইমা থাইমা যাত্রী ধরবে। তো এটা তো আর প্যাসেঞ্জার গাড়ি না, যাওয়ার সময় চিটাগাং এ একটা হাইওয়ে নিয়ে খাবে, তেল নিতে হবে। এটা ট্রাক রওনা দিছে চিটাগাং থেকে, ঢুকবে হলো গিয়ে এই ইপিজিতে। তাহলে আমি এই রাস্তাটা ডেডিকেটেড কইরা আমি অটোনোমাস গাড়ি চালাই দিব। এই যে দেখ, অটোনোমাস, ড্রাইভার লাগবে না। কারণ ওর তো ডিসিশন লাগতেছে না তো, ডিসিশন একটাই, কোথায় যাবা, ঢাকা EPZ। তো তুমি ড্রাইভার রাখবা কেন? তোমার তো জিপিএস আছে। তাহলে দেখো, ড্রাইভার ছাড়া যদি তুমি ক্যারিয়ার তৈরি করতে পারো, ড্রাইভারটা একটা বিরাট একটা কনস্ট্রেন। একে তো আনসেফ, দ্বিতীয় হচ্ছে হলো এত ড্রাইভার দেওয়া ভেরি টাফ। ড্রাইভারের ভুল হয়, ড্রাইভারের ঘুম লাগে, এই জন্য কমার্শিয়াল গাড়িতে দুইটা করে ড্রাইভার রাখতে হয়, একজন চালায় একজন রেস্ট নেয়, 4 ঘন্টা পর আবার আরেকজন হাত দেয়। আমাদের দেশে এটা নাই, কিন্তু বিদেশে। সো এই জন্য পৃথিবী এখন কোথায় চলে যাচ্ছে, কম্পেয়ার করে দেখছে অন্যান্য গাড়ি আর ফ্রেট গাড়ির তফাৎ কি। ও ডেস্টিনেশন বাউন্ড, এক শেষ মাথায় গিয়ে তাকে থামতে হয়, মাঝখানে আর কোনো থামাথামি নাই। তাহলে আর কোনো ড্রাইভার দিব না, ডেডিকেটেড ট্র্যাক করব আর অটোনোমাস গাড়ি করব। আচ্ছা, তেল লাগবে কেন? আমি উপরে ইলেকট্রিকের তার দিয়ে দিব, সেই তার থেকে ইলেকট্রিক ট্রেন যেমন চলে উপরের তার থেকে ইলেকট্রিসিটি নিয়ে, এই ট্রেনগুলিও ওখানে ওইভাবে চলে। আমি দেখি তোমাদের যতটুকু সময় আছে এটার মধ্যে পাই কিনা। পাওয়া গেছে। দেখো পৃথিবী কোথায় চলে গেছে আমরা, দেখা যাচ্ছে নতুন ইমেজটা আসছে, ইমেজ আসছে। জি না স্যার। থ্যাংক ইউ, চেন্নাই স্যার। থ্যাংক ইউ। স্যার এখনো দেখা যাচ্ছে না স্যার। এই যে দেখো, এখন আসছে পোর্ট অটোমেশন ইনোভেশন, মানে
পোর্টের ভিতরও দেখলো জিনিসটা কি, শিপের মধ্যে একটা কন্টেনার আছে, কোথায় উঠবে, একটা ট্রাকে উঠবে। আর এই ট্রাকটাকে তো আমি এখন অটোনোমাস বানায় ফেলছি, এই ট্রাক তো ড্রাইভার লাগবে না। তাহলে আমি ট্রাকের মধ্যে তো একটা ক্রেন দিয়ে এটা দিয়ে দিতে পারি, তো মানুষ লাগবে কেন? এই যে দেখো বাইরের পোর্টগুলি, এই যে এত বড় একটা পোর্ট, একটা মানুষ নেই। এই হলো এখানে শিপটা আসবে, এই হলো শিপের থেকে কন্টেনারটা নামাবে এখানে। এগুলি হলো গিয়ে এই যে, এগুলি রোবট, এই যে দেখছো এইগুলি বলে এজিভি। এজিভি মানে অটোমেটেড গাইডেড ভেহিকেল। এই যে এই জায়গায় এখানে দাঁড়াবে, কন্টেনার একটা রেখে দিবে, কন্টেনারটা নিয়ে এই জায়গায় স্ট্যাক করবে। অথবা কোনো ট্রাক যদি থাকে, কোনো ট্রেন যদি থাকে, ওই জায়গায় সে উঠাই দিবে। দেখো এই আসলো শিপে করে, এইটা একটা নিজে একটা রোবট, এ টান দিল, ও যে নিচে দাঁড়ায় আছে, একটার মধ্যে ড্রাইভার নাই। এই এলাকায় কোনো মানুষই ঢুকতে দিবে না। আর আমাদের পোর্টে যদি যাও, হাজারে হাজারে লেবার, কে যে কোনটা চুরি করতেছে, সে যে কি কাজ করতেছে বন্ডেড হাউসের মধ্যে, কোনো সেফটি নাই, সিকিউরিটি নাই, প্রোডাক্টিভিটি নাই। আর এরা হচ্ছিল একটা মানুষ লাগে না। এই যে দেখো, দেখছো এই রোবটটার মধ্যে যে পাঠাই দিচ্ছে, এই তারা খালি নেটওয়ার্ক দিয়ে যোগাযোগ করতেছে, মানুষ নাই এখানে। সিগন্যাল দিয়ে যে এই যে নিয়ে লোড হইলো, নিয়ে চলে যাচ্ছে দূরে। এই যে এটা, মানুষ নাই, মানুষ নাই। হিউজ প্রোডাক্টিভিটি, পৃথিবীর ভীষণ ওদিকে চলে গেছে। আর আমরা হলো গায়ে গতরের লোক। প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষ টেকনিক ছিল না, তখন ফোর্স দিয়ে কাজ করতো। ফোর্স দিয়ে কিন্তু কোনো দিন কঙ্কার করা যায় না, একটা লিমিটেশন আছে। কিন্তু টেকনিকের এটার কোনো লিমিট নাই, তুমি প্রোডাক্টিভিটির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো। দেখতেই পাচ্ছ এই জায়গাটার মধ্যে, এই যে বসে বসে কিছু মানুষ দূর থেকে দেখতেছে কোনো ঝামেলা হয় কিনা। যদিও এই যে দেখো ওদের দেশেও ওরা চিল্লাপাল্লা করতেছে, ভাই আমার চাকরি চলে গেল, তো আমি বাঁচবো কিভাবে। এটা একটা আলাদা সেক্টর। কিন্তু জ্ঞান বিজ্ঞান কিন্তু আগিয়ে যাচ্ছে। ক্যাজুয়ালিটি সবসময় থাকে। কম্পিউটার যখন আসছে, অ্যাকাউন্টিং সেকশনে যারা ছিল তারা অনেক বিরোধিতা করছে। দলিল লেখকরা কখনো ডিজিটালে যেতে চায় না, কিন্তু কারো চাকরি যায় না। অর্থনীতি যদি আগায়, সবারই কিন্তু ভালো পজিশনে চলে যায়। কম্পিউটারে এসে প্রথম দিকে আমি 90 সালে বলবো, সবাই ভাবতো কম্পিউটার আসা মানে চাকরিগুলি চলে যাওয়া, যে টাইপিস্ট আছে তার চাকরি, হ্যাঁ টাইপিস্টের চাকরি চলে গেছে, তার অর্থ এই না সে চলে গেছে, সে কম্পিউটার অপারেটর হয়েছে, অর্থনীতি বাড়ছে, তার বেতন বাড়ছে। আসলে আমি মানুষের জব ক্রিয়েট করে তলায় থেকে যাব, এটা হলো আপাত সলিউশন, হলো ফিউচারে হলো না। তাই না? এই জন্য এগুলি ওভারকাম করে মানুষজন কিন্তু এখন প্রোডাক্টিভিটিতে চলে যাচ্ছে। এই যে দেখো চাইনিজ, বিশেষ করে চাইনিজরা দুইটা দুইটা করে, এই যে দুইটা দুইটা করে নামায়, আগে একটা একটা করে নামাইতো। এত বেশি মানুষের পক্ষে এই ডিসিশনগুলি প্রিসিশন নেওয়া যায় না। কিন্তু রোবট যখন হয়ে যায়, তার তো আর অস্থিরতা নাই, অবসাদ নাই, ঘুম নাই, এবং রাতের বেলাও কাজ করে। প্রতিটা পোর্ট এখন 24 ঘন্টা কাজ করে। কোনো উৎসব নাই, যখন যে দেখো উৎসব হয়েছে 3 দিন পরে শুনবা চিটাং পোর্টে জট লেগে গেছে। মানুষ তো জানে, আরে আমি রোবট বানাই ফেলি, আর জট লাগবে কেমনে? এবং রোবট বানাই ফেললে কোনো লাইটও জ্বালাবে না, অন্ধকারের মধ্যে সব কাজ চলতে থাকবে। আমার তোমার জন্য না চোখ লাগবে, চোখ দিয়ে দেখতে গেলে তোমার আলো লাগবে, বড় বড় ফ্লাড লাইট জ্বালাইতে হয়। ওদের পোর্টের মধ্যে কিছু থাকে না। ইন্ডাস্ট্রির ভিতরেও কিন্তু ওদের কিছু থাকে না, ডার্ক ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। ভিতরে কতগুলি রোবট কাজ করে। এই যে দেখো এখানে উঠলো, তারপর ট্রেনে চাইপা কয়টা করে নিচ্ছে, দুইটা করে কন্টেনার নিচ্ছে, এবং ডেডিকেটেড। এটা এটা হলো ক্লাস 11 তারিখে ডেডিকেটেড। তাহলে তো। এই ভাই মিউট করে রাখো, মিউট করে রাখো। তাহলে এই যে ডেডিকেটেড ফ্রেট করিডোর দেখো,
কত ডেন্সিফিকেশনে চলে যাচ্ছে ডেডিকেটেড, এই জায়গায় চলে যাচ্ছে। এই যে দেখছো, যেটা দেখানোর জন্য আনছিলাম, দেখছো ডেডিকেটেড রাস্তা, ট্রাক আর ট্রাক আরো আছে মনে হয়, এই যে ট্রাক আর ট্রাক। এই যে দেখো, ট্রাক তেল দিয়ে চলবে কেন? আমাদের দেশের পলিউশন হয় বাস এবং ট্রাক থেকে, সব ডিজেলে চলে, ডিজেল সস্তা, আর ওটার থেকে পলিউশন বের হয়। এরা ইলেকট্রিসিটিতে চলে গেছে, কারণ এরা কোথায় যাচ্ছে এটা তো সবাই জানে। একটা গাড়ি কোথায় যাবে এটা বলা খুব টাফ, হাজার হাজার গাড়ি, তাই না? এই যে সেই ট্রাকগুলি। এনিওয়ে, তাহলে আমরা পৃথিবীতে দেখলাম যে সব হলো ব্যবসা বান্ধব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, আর আমরা হলো জনগণের জন্য করি, ওইটার ভিতরে ঢুকে যায় এটা, এই যে কি জানি ফ্রেড। এই তখনই কনফ্লিক্ট হয়, তখনই ভেজাল লেগে যায়। হ্যাঁ, বাইরে কিন্তু প্রত্যেকে প্ল্যান মাফিক করে, এবং প্ল্যানের মধ্যে স্বতন্ত্রভাবে একটা ফ্রেইটের একটা কম্পোনেন্ট থাকে। এনিওয়ে, আমি দেখাতে পারলাম যেটা, সেটা দিয়ে যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের ফ্রেইটের জন্য ফিউচারে কোনো রকম হিউম্যান ইনভলভমেন্ট আর দরকার হয় না, হবে না, ডেডিকেটেড করে যাওয়া যায়, কারণ ক্যারেক্টারিস্টিক্সটাই হলো গিয়ে ডেস্টিনেশন বাউন্ড, মাঝখানে সে থামে না। তাহলে স্বতন্ত্র লেনে চলবে, ডেস্টিনেশন নির্দিষ্ট করা আছে। যেমন তোমরা জানো কিনা জানি না, প্লেনে কিন্তু পাইলট লাগে না, পাইলটরা চাকরি চলে যাবে দেখে এই জন্য তাদেরকে রাখা হয়েছে। প্লেন তো একটা রোবটের মতো। এখনো যেটা হয়, টেক অফের 8 মিনিট, ল্যান্ডিং এর 8 মিনিট পাইলট এসে বসে, আর বাকি সময় ঘুমায়, কারণ তো জিপিএস গাইড। তো সেরকমই এই ফ্রিট ট্রাফিকও অটোমেশন হবে, ড্রাইভার লাগবে না, প্রোপালশনটা আসবে ইলেকট্রিসিটির, এবং ডেস্টিনেশন বাউন্ড হবে। তো আমি যদি একটা মডার্ন ইসের কথা বলি, যে ইমার্জিং ট্রেন, ইমার্জিং মানে ভবিষ্যতে কি আসতে যাচ্ছে, তখন তুমি বলবা অটোনোমাস ভেহিকেলটা বলে দিবা তোমরা, অটোনোমাস ভেহিকেল। জাস্ট একটু হুম। ফাইনালি, যে ক্লাস নোটটা তোমাদের দেওয়া হয় নাই, সেটার একটা ছোট্ট অংশ তোমাদেরকে দেখাচ্ছি। আসছে নিশ্চয়ই নতুন টপিকটা। নতুন টপিকের নাম হলো, এটা সেফটির আওতাতেই, আমি এটা তোমাদের ক্লাস নোটটা দিতে ভুলে গেছি, রোড সেফটি অডিট, RSA। এটার আমি ডেফিনিশনটা দিব, অবজেক্টিভ দিব, আর স্টেজ দিব আর কি। এই ডেফিনিশন কি, রোড সেফটি অডিট হলো আমাদের দেশে কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম না, মানুষ মরে প্রমাণ করতে হয় এখানে ভাই একটা ঘাটতি আছে। পুরো পৃথিবী হলো অডিট করে, অ্যাকাউন্টিং সেকশনে যেমন অডিটর আসলে পরে অসঙ্গতি, খরচ বের করে ফেলতে পারে, একইভাবে একটা অভিজ্ঞ অডিটর যদি রাস্তার ডিজাইনটা দেখে, বলে ফেলতে পারে আরে ভাই, রাস্তার ডিজাইন তো ভালো হয়েছে কিন্তু নিরাপদ না তো, এটার জন্য দুর্ঘটনা ঘটবে, তো এটা একটু চেঞ্জ করে দেন। তাহলে এটাকে বলা হয় এই জন্মের আগে, হ্যাঁ জন্মের আগে যে সেফটি এডিটের স্টেজ কয়টা, ফিজিবিলিটি স্টাডিজে যখন ডিটেল ডিজাইন করতেছে, তখনই তুমি একজন সেফটি এক্সপার্টকে দেখাই দিতে পারো। আমরা যেমন খালি রাস্তাটা করি, তারপরে সাইন মার্কিং এর জন্য একটা প্রজেক্ট করি,
তারপরে মানুষ বেশি মরে গেলে, লেখালেখি হলে তারপরে যায় গেছে কি করা যায়। আর স্ট্যান্ডার্ড হচ্ছে হলো ফিজিবিলিটির সময়ই তুমি এটা সেফ কিনা অডিট করো, প্রিলিমিনারি যখন ডিজাইন করবা, ডিটেল যখন ডিজাইন করবা, টেন্ডার ওপেনিং যখন করতে যাবা, সরি, প্রি অপারেশন ওপেনিং যখন করতে যাবা রাস্তা উদ্বোধনের আগে আগে, আর যখন অপারেশনে চলে গেল, সবকিছু হয়তো মানুষের পক্ষে পারসিভ করা সম্ভব না। আবার এটা একটা ডায়নামিক সিস্টেমও। তুমি যেই পরিস্থিতিতে রাস্তাটা তৈরি করছো, 5-6 বছর পরে এলজিডি আরো দুই দুই তিনটা রাস্তা এর সাথে কানেক্ট করে দিছে। ওই মোড়ের মধ্যে গাড়ি থামে, হোটেল হয়ে গেছে, মানুষের কংগ্রিগেশন। এটা তো তুমি যখন করছো তখন ছিল না। এই জন্য পোস্ট ওপেনিং স্টেজে সেফটি অডিটটা করতে হয়, কারণ ক্রমাগত রাস্তার পরিবেশ চেঞ্জ হয়। তাহলে কয়টা লেভেলে অডিট করতে হয়? যখন তুমি জাস্ট ফিজিবিলিটি করতেছো, তারপরে যখন প্রিলিমিনারি ডিজাইন করবা, তারপরে যখন ডিটেল ডিজাইন করবা, তারপরে যখন রাস্তা তৈরি হয়ে গেছে অপারেশনে জাস্ট আর আসার আগে আগে, কারণ এগুলি সবগুলি ড্রয়িং ছিল। আর এখন হয়ে গেছে, একজন অডিটরকে গাড়ি চালায় যেতে বলো, দেখেন দেখি এখন ঠিক আছে কিনা। দেন এই যার রাস্তাটা, তাকে প্রতি বছর বা কিছুদিন পর পর একটা পোস্ট ওপেনিং অডিট করতে হয়। এই যে তাইলে 5টা হয়ে গেল, যে কত কখন কখন কি কি স্টেজে রোড সেফটি করে, এই 5টা নাম লিখে দিবা। এবং এই রোড সেফটি অডিটের ডেফিনেশনটা যদি দেই, তখন বলবো এটা একটা সিস্টেমেটিক ইভালুয়েশন অফ রোড সেফটি রিলেটেড। এটা একটা সিস্টেমেটিক ইভালুয়েশন অফ রোড। কখন কখন করে? এই যে এটা সেফটি হ্যাজার্ডটা বের করে যখন এই যে বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের আগে মানে ডিজাইন স্টেজে, ডিউরিং কনস্ট্রাকশন ওপেনিং এর সময়, এবং আফটার কনস্ট্রাকশন যখন অপারেশনে চলে গেল। এই ছোট্ট এটা দিবা, যে কি জানি ডেফিনিশনটা শিখবা রোড সেফটি অডিটের। অবজেক্টিভটা বুঝতেই পারছো। এটা যদি করো, তাহলে মোরে প্রমাণ করতে হবে না যে ভাই এখানে ডেফিসিয়েন্সি আছে। তুমি প্রিভেন্টিভ, এই যে প্রিভেন্ট করবা ক্র্যাশ, রিডিউস করবা সিভিয়ারিটি, ইমপ্রুভ, আচ্ছা দরকার নেই, এই দুইটাই যদি লেখো, প্রিভেন্ট ক্র্যাশ এবং রিডিউস সিভিয়ারিটি অফ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ঠেকাইতে পারলা না, কিন্তু অ্যাক্সিডেন্টের প্রকোপতা ঠেকাইতে পারবা যদি এই অডিটটা করো এই জায়গাটার মধ্যে। তাহলে 3টা হয়ে গেল, ডেফিনেশন, 2টা অবজেক্টিভ, আর 5টা ধাপ। এটার মধ্যে কে কে থাকে? এই টিমের মধ্যে কে কে থাকে? এই টিমের মধ্যে একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার লাগবে, একজন ট্রাফিক ইঞ্জিনিয়ার লাগবে, সেফটি এক্সপার্ট লাগবে, একজন রোড ইঞ্জিনিয়ার লাগবে, একজন আইনের লোক লাগবে, এটা অপশনাল। মানে রোড ডিজাইনের আর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারের প্ল্যান করবে, ইন্টিগ্রেশন করবে। আর রাস্তার যে ডাক্তার, ভালো ডাক্তারের কাছে গেলে দেখবা তোমাকে শুধু চিকিৎসা দিবে না, চিকিৎসা দিয়ে তোমার যদি ভালো ডাক্তার হয়, যদি সময় দেয়, বলে যে আপনি এই জিনিসটা খেয়েন না, তাহলে আর আমার কাছে আশা লাগবে না, আপনার এই কারণে এই ঘটনাটা ঘটছে। তার মানে কি, সে যা হয়ে গেছে তোমার এটার জন্য চিকিৎসা দিল, আর ভবিষ্যতে যেন তোমার এই ওষুধটা না লাগে, কোথা থেকে তোমাকে নিরাপদে থাকতে হবে সেটাও বলে দিল। এই ট্রাফিক সেফটি এক্সপার্ট দুর্ঘটনা ঘটলে সে রিকমেন্ডেশন দেয় কিভাবে কমানো যায়। তাকে যদি জন্মের সময় নিয়ে যাও, সে বলবে ভাই ভালো করছেন, আমি তো ঘটনা ঘটার পর আমি যাই এটাকে ট্রিটমেন্ট দেই, এখন তো রাস্তা জন্মাচ্ছে, আমি জানি কেন কেন দুর্ঘটনা ঘটে, আমি ওই চোখ দিয়ে দেখে এই রাস্তাটাকে আগেই হেলদি করে ফেলবো, সেভ করে ফেলবো। তাহলে তাহলে কয়জনই কয়টা মনে রাখবা? ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার,
ট্রাফিক সেফটি ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট, আর একটা হলো যে ডিজাইন করবে। এই তিনজন। ফাইনালি বেনিফিটটা খালি দেখবা। বেনিফিট বুঝতেই পারছো, এটা দুর্ঘটনা ঘটার পর যে ক্ষয়ক্ষতি হয়, যে খরচ লাগে, তুমি সামান্য খরচে তার আগেই কিন্তু এটা প্রিভেন্ট করতে পারো। তাহলে কস্ট ইফেক্টিভ, এটা চিপার। এটা পয়সা বাঁচানোর জন্য তুমি যদি এটা এখন না করো, তাহলে ভবিষ্যতে তো করতে হচ্ছে আরো আরো বেশি পয়সা দিয়ে। তাহলে সেফটি অডিটের প্রথম কাজই হলো এটা একটা কস্ট ইফেক্টিভ সলিউশন দেয়, মানুষের জীবন বাঁচায় এবং সাস্টেনেবিলিটি দেয়। এই দুইটা লিখলেই হবে, মানুষের জীবন বাঁচায়, কস্ট ইফেক্টিভ সলিউশন দেয়। তার মানে ঘটনা ঘটার পরে ট্রিটমেন্ট থেকে ঘটনা যেন না ঘটে তার আগে ছোটখাটো ব্যায়াম করলে যেমন আমরা বেঁচে যাই, সিমিলারলি হসপিটালে গিয়ে যদি চিকিৎসা নেই ভালো হসপিটাল, তখনও ভালো হই, খরচ পকেট থেকে অনেক টাকা বের হয়ে যায়, সময় বের হয়ে যায়, সময় এবং খরচ দুইটাই কিন্তু অনেক কস্টলি নাওয়েডেজ। তুমি রাস্তায় ট্রিটমেন্ট দিবা, অন্য ব্যবহারকারী বলবে, ভাই আমার যানজট হচ্ছে কেন, আপনি আগে দিলেন না কেন? আমাদের দেশে কিছু বলে না, বাইরের দেশে এগুলি অ্যাকাউন্টেবল করে। আমার কাছে পয়সা নিয়ে রাস্তা বানাইছেন, তখন হুঁশ ছিল না, আপনার নলেজের ঘাটতি আছে দেখতেছি, যে নলেজেবল তাকে নিয়ে আসেন। তখন নলেজ বেস সোসাইটি হয়। আর আমাদের হলো মিস্ত্রির উন্নয়ন হয়, একটা করে ছেড়ে দিলাম, তারপরে দেখবা এরপরে গিয়ে রিয়েক্টিভ কিছু করবা, কিছু মুখের বুলি ছেড়ে দিবা জনগণকে, ভাই আপনারা আইন মানেন না, আমি কি করব, নিজে যে আমি জানি না সেটা বলবে না। এইভাবেই চলে। তো তাহলে এই যে ছোট্ট একটা ক্লাস নোট দিলাম, এটার মধ্যে কি কি দেখতে হবে সেফটি অডিটে, সেটা হয়ে গেল। সো উইথ দিস আই ক্যান কনক্লুড, আমাদের দুইটা থিওরিটিক্যাল টপিক সাবজেক্ট ছিল আগে, তো শেষ হয়ে গেছে। আর এটা আজকে শেষ করলাম, এবং ওভারঅল আমি প্রতিটা ক্লাসেই কোন জিনিসটা তোমাদের স্ট্রেস দিতে হবে, হাইলাইট করতে হবে, মনে রাখতে হবে, আমি চেষ্টা করেছি অনেক স্লো, অনেক কি বলবো, রিপিট করে, বারবার রিপিট করে। তো সেই জন্য আমি সবগুলি চ্যাপ্টারের আর সামারি করব না, রাদার যারা যারা রেকর্ড করছো, খেয়াল করছো ক্লাস নোটের মধ্যে কোথায় কোথায় আমি তোমাদেরকে এক্সট্রা ইম্পর্টেন্স দিতে বলছি, সেই নেচারের কিন্তু ছোট ছোট প্রশ্ন আসবে। আর আজকে আমরা কিছু ছোট ছোট অঙ্ক করলাম, অঙ্কগুলি খুব ছোট ছোট, আমি দিব যাতে করে তোমাদের জন্য ভালো হয়। কিছু ড্রয়িংও আমি দিব, যে আজকে কলিশন ডায়াগ্রামটা দেখাইলাম, এরকম যদি আরো কিছু থাকে, সেটা অন্যান্য জায়গায় যদি থাকে তোমরা একটু চেষ্টা করবা আঁকার জন্য। তো আমার দিক থেকে এই জায়গায় আমি শেষ করতে চাচ্ছি, তোমাদের যদি কোনো কোয়েরি না থাকে। স্যার আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের তো এই যে পরীক্ষা বেশিরভাগ ছেলেদেরই খারাপ হয়েছে স্যার, তাই এই ব্যাপারটা স্যার একটু খেয়াল রাখেন স্যার। আমাদের আমাদের লাস্ট টার্ম পরীক্ষা স্যার এটা, সবাই সব বিষয়ে পাস করছে, এই সাবজেক্টে সবাই খারাপ করছে, মনে হয় রিটেক পাবে এরকম মনে হচ্ছে। পাবা, তো এই কারণ জিনিসটা একটু আমি খাতা দেখার সময় খুব হতাশ লাগছে, যত্ন করে পড়াইলাম কিন্তু যত্নের ছাপ খুঁজে পাই নাই, কয়েকজন বাদে। কয়েকজন তো 30-এ মনে হয় 27ও পাইছে। কে পাইছে এখানে? আসো নাকি কেউ? ইমরান ভাই, হ্যাঁ, ইমরান হ্যাঁ, কে আছে? ইমরান ভাই পাইছে স্যার, ইমরান নাই স্যার, একটা ইমরান পাইছে মেয়েও স্যার আছে, 27। একটা মেয়ের খাতাও ভালো লাগছে, অর্থাৎ যে, শারমিন শারমিন স্যার। হ্যাঁ, তো যে পড়ছে বোঝা যায়, আর যে না পড়ে বসছে তার খাতা আমি বলবো 10-15 পৃষ্ঠা লিখছে, কিছু নাই, কি লিখছে সে নিজেই জানে। সো ওখানে দেখার কিছু নাই, তোমাকে অর্জন করতে হবে। আমি তোমাকে স্যার সাপোর্ট দিতে পারি স্যার কিন্তু। স্যার একদিনে দুইটা সাবজেক্ট পরীক্ষা হয়তো স্যার, এই কারণে আমাদের প্রবলেম হয়ে যায় স্যার।
এটা তো তোমার প্রবলেম হয় না পড়ে কি তুমি ডিগ্রিটা নিতে চাও এই কথাটা বলতেছো? না 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 স্যার, তাইলে এটা না স্যার, দুই সাবজেক্ট একই দিনে পরীক্ষা হয় স্যার, তো এটা যার আমাদের কারণে দেশে না, আমাদের। শোনো, শোনো, আমি বলি পুরো পৃথিবীতে আমাদের দেশে শুধু সরকারি যেগুলি আছে ওইখানে তো আসলে স্টুডেন্ট শিক্ষক সবাই কিন্তু কমফোর্ট কমফোর্ট করে। বাইরে তোমাদের মতনই এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলি এই জন্য